ওকে ওকে। তোমাদের আপাতত একটু মিউট করে রাখছি, পরে আমি যখন পড়াবো তখন আনমিউট করে দিব। তো বলো সবাই কেমন আছো বলো। ওকে, তো আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস আজকে। তো এখন থেকে বিগিনার টু মাস্টার গ্রুপে আমি নিয়মিত ক্লাস নিব। তোমাদের অপার ভাইয়া এবং আমি মিলে তোমাদের বাদবাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সব আমরা কাভার করব। এবং তোমরা তো অ্যাজ ইউজুয়াল জানো যে বিগিনার টু মাস্টার গ্রুপে কিভাবে পড়ানো হয়, যেখানে একেবারে কোনো একটা অধ্যায় একেবারে 0 টু প্রো লেভেলে পড়ানো হয়, অর্থাৎ তুমি কিছুই জানো না, কিছুই শিখে আসনি। তো আমরা একেবারে শুরু থেকে শুরু করি এবং অ্যাডমিশন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টটাকে টার্গেট করে যতটুকু যা দরকার হয় সবই কিন্তু আমরা করাই দিই। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব সেই অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্টের 7 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা যখন পড়ি, আমরা যখন পড়াশোনা করছি, আমি হচ্ছে 2013 সালের ব্যাচ, তাহলে তোমাদের থেকে অনেক সিনিয়র। তা আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের বইয়ে চ্যাপ্টার ছিল অনেক বেশি, কিন্তু চ্যাপ্টারগুলো ছিল অনেক ছোট ছোট। যেমন ফার্স্ট পার্টে আমাদের বইয়ে চ্যাপ্টার ছিল টোটাল 19টা। তো আমরা এই চ্যাপ্টারটা, তোমরা এই যে পদার্থের গাঠনিক ধর্মে এই চ্যাপ্টারটাতে যা পড়ো তা আমরা আসলে 2টা চ্যাপ্টারে পড়ছিলাম। এখন পরবর্তীতে কি করা হয়েছে, চ্যাপ্টার কমায়ে, চ্যাপ্টারের সংখ্যাটা কমায় দিয়ে টপিকগুলোকে জোড়া লাগাই দেওয়া হয়েছে। যেমন নিউটনিয়ান বলবিদ্যা তোমরা যেটা পড়ো সেটা আমরা পড়তাম 2টা অধ্যায়, একটা পড়তাম হচ্ছে রৈখিক গতিসূত্র আর একটা কৌণিক গতিসূত্র, নিউটনের রৈখিক গতিসূত্র আর একটা কৌণিক গতিসূত্র, এটা পড়তাম। তো 2টা একত্রিত করে তোমরা একটা অধ্যায় পড়ো। ঠিক তেমনিভাবে এই অধ্যায়টাও আমরা 2টা অধ্যায় পড়তাম। একটা অধ্যায়ের নাম ছিল স্থিতিস্থাপকতা, কঠিন পদার্থের যে গাঠনিক ধর্ম সেটা নিয়ে আলোচনা করা হতো। এবং আর একটা চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে প্রবাহী পদার্থ। এই প্রবাহী পদার্থ এই জায়গাটাতে ফ্লুইড নিয়ে আলোচনা করা হতো, অর্থাৎ কোনো ফ্লুইড বা বায়বীয় পদার্থের প্রবাহী যে ধর্ম, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি বা প্রবাহী আর যে ধর্মগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হতো। তো এইভাবে আমরা আলাদা আলাদা করে 2টো চ্যাপ্টার পড়তাম। তো তোমাদের এদিক দিয়ে সুবিধা যে তোমাদের চ্যাপ্টার পড়া লাগবে হচ্ছে একটা। তো যদি একটু শর্ট কোর্সের কথা বলি, তাহলে গতবারের যদি শর্ট কোর্সটা ফলো করে তোমাদের জন্য যদি শর্ট কোর্সের সিলেবাসটা প্রণয়ন করা হয়, তাহলে এই অধ্যায়টা পুরাটা থাকবে না। এই অধ্যায়ের প্রথম অংশটুকু, শুধু স্থিতিস্থাপকতা অংশটুকু থাকবে, পরের অংশটুকু থাকবে না। তো আমরা এখানে পুরাটুকুই পড়বো, যেহেতু এখনও শর্ট কোর্স নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না, শর্ট কোর্স প্রণয়নের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকার থেকে। তা আমরা এখানে সবগুলাই পড়ব। ভিডিও দেখা যাচ্ছে না? আচ্ছা, একজন কমেন্ট করছে ভিডিও দেখা যাচ্ছে না। বলো তো সত্যি কি ভিডিও দেখা যাচ্ছে না? সমস্যা হচ্ছে না? ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলো এই চ্যাপ্টারটা শুরু করি। এই চ্যাপ্টারের আমরা প্রথম অংশটা থেকে আজকে শুরু করব। আজকে আমরা স্থিতিস্থাপকতা এই অংশটা শুরু করব। তো তোমাদের আগের ভাইয়া এই চ্যাপ্টারে 2টা ক্লাস নিয়েছিল, তো আমরা ওগুলা ভুলে যাই, আমরা একেবারে প্রথম থেকে শুরু করি। দেখি আমি তোমাদের যদি এক্সট্রা নতুন কোনো ইনফরমেশন দিতে পারি, তো সেজন্য আমি একেবারে প্রথম থেকে শুরু করব। আমার এখানে রাজশাহীতে অফলাইন ব্যাচটা আছে, অফলাইন ব্যাচটাতে অবশ্য 7 নম্বর চ্যাপ্টারের প্রথম অংশটা অলরেডি হয়ে গেছে। তো সমস্যা নেই, আমি তোমাদেরও এই চ্যাপ্টারটা পুরো কভার করে দিব। আমার অফলাইন ব্যাচের অনেক স্টুডেন্টও এখানে যুক্ত আছে, ঠিক আছে, ওদের সাথে আমার কথা হয়। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়বা। আমার একটা খুব দুর্নাম আছে যে আমি অনেক লিখাই,
ঠিক আছে, আমার স্লাইডে তেমন কিছু লেখা থাকে না, আমি ক্লাসেই অনেক বেশি লেখাই, মানে আমার বোর্ডে অনেক কিছু লিখতে হয়। তা আমি যা লিখবো আই হোপ তুমিও তাই লিখবা, ওইভাবে লেকচারটা নোট করে রাখবা। লেকচারটা নোট করে রাখো, এটা তোমার পরবর্তীতে অনেক অনেক কাজে দিবে। তুমি অ্যাডমিশনের সময় গিয়ে এই জিনিসটা ফিল করতে পারবা, টের পাবা যে এই যে লেকচারটা ফার্স্ট ইয়ারে থাকতে বা সেকেন্ড ইয়ারে থাকতে তুমি যে কোনো একটা অধ্যায় পড়ার সময় এত সুন্দর করে নোট করে রাখছো, এটা তোমাকে অনেক কাজে দিবে পরবর্তীতে গিয়ে। ঠিক আছে, বিশেষ করে ইন্টার পরীক্ষার আগে আরও সবচেয়ে বেশি কাজে দিবে। তুমি তখন আরও বুঝতে পারবা যে নোট করার যে সুবিধাটা সেটা তুমি তখন টের পাবা। তো চলো আমরা শুরু করি। তো এই অধ্যায়ের যে ধারণা, অধ্যায়ের ধারণা, এটাতে আমরা এই যে একটু আগে আমি বললাম যে আমরা দুইটা অংশ পড়ব। প্রথম যে অংশটা, এই অধ্যায়ের প্রথম অংশ, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা অংশ। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আর দ্বিতীয় অংশটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের একটা পার্ট। তো এই দ্বিতীয় অংশটা এটা হচ্ছে প্রবাহী পদার্থ অংশ। প্রবাহী পদার্থ, স্থিতিস্থাপকতা এই ধর্মটা প্রদর্শন করে হচ্ছে স্থিতিস্থাপকতা, এই ধর্মটা প্রদর্শন করে কঠিন, তরল, গ্যাস, তিনটার ক্ষেত্রেই কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন হয়। কিন্তু প্রবাহী যে ধর্ম সেটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই ধর্মটা পরিলক্ষিত হয়। অর্থাৎ আমরা দ্বিতীয় অংশে যে আলোচনাটা করব সেটা হচ্ছে তরল এবং গ্যাসের জন্য, আর প্রথম অংশের যে আলোচনাটা হবে স্থিতিস্থাপকতা যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ তিনটার জন্যই। দেখো অধ্যায়ের নামটা খেয়াল করো, পদার্থের গাঠনিক ধর্ম। তাহলে চ্যাপ্টারটার নাম পদার্থের কি গাঠনিক ধর্ম। তাহলে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের যে সাধারণ কিছু ধর্ম আছে সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে একটা বিশেষ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে এটা কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের জন্য। আর প্রবাহী পদার্থের যে ধর্মটা আর কি, প্রবাহী পদার্থ বলতে আসলে আমরা তরল এবং গ্যাসকেই বুঝি। তাহলে এটা হচ্ছে তরল এবং গ্যাসের ধর্ম। কঠিন পদার্থের কিন্তু প্রবাহী ধর্ম থাকে না, কঠিন পদার্থ কিন্তু প্রবাহিত হয় না। যেমন উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তর দিকে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবাহটা ঘটে, কিন্তু কঠিন পদার্থ এভাবে কিন্তু প্রবাহিত হয় না, কঠিন পদার্থের এই প্রবাহ ধর্মটা নেই। তাহলে তরল বা গ্যাসের ক্ষেত্রে আমরা এটা আলোচনা করব, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই প্রবাহী ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো দেখো এবার এই স্থিতিস্থাপকতা অংশে অনেক টার্মের সাথে আমরা পরিচিত হব। যেমন এই স্থিতিস্থাপকতা অংশে আমরা যা যা পড়বো একটু ছোট্ট করে লিখি, যে আমরা হুকের সূত্র পড়ব, এখানে আমরা হুকের সূত্র পড়ব। তারপরে পীড়ন, বিকৃতি, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব, এই রাশিগুলোর সাথে আমরা পরিচিত হব, পীড়ন, বিকৃতি। তারপরে তোমাদের 9, 10 একটু ধারণা ছিল আর কি, হুকের সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্ক, বিশেষ করে ইয়ং গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাকে আমরা ইংরেজিতে বলি বাল্ক মডুলাস। তারপরে আরেকটা গুণাঙ্ক আছে দৃঢ়তার গুণাঙ্ক, বা বলা হয় ক্রিন্তন বা ব্যবর্তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এরকম কিছু স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে আমরা পরিচিত হব। তাহলে আমি একটু একবারে এই ব্যাপারটা একটু লিখি, যে দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৈর্ঘ্য, আয়তন এবং ব্যবর্তন, এই তিনটা, দৈর্ঘ্য, আয়তন এবং ব্যবর্তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্কটাকেই তুমি হচ্ছে হিসাবে চিনো, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক এটাকেই তুমি হচ্ছে ইয়ং গুণাঙ্ক হিসাবে চিনো। আর একটা জিনিস আমরা এখানে পড়বো সেটা হচ্ছে পয়জনের রেশিও, পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত এবং তারের সম্প্রসারণে কৃতকাজ, তারের সম্প্রসারণে কৃতকাজ। এগুলো হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু বা টপিক বলতে পারো। এছাড়াও ছোট ছোট আরো অনেক কিছু আছে, সেইগুলো এক এক করে আমরা পড়ব। আর দ্বিতীয় যে অংশটা, এই দ্বিতীয় অংশে আমরা যে জিনিসগুলো পড়ব, তরলের যে ধর্ম, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি, এই যে তরল পদার্থের একটা বিশেষ ধর্ম, পৃষ্ঠ টান, তারপর পৃষ্ঠ শক্তি তরল পদার্থের একটা বিশেষ ধর্ম, এটা কিন্তু কঠিন পদার্থের হয় না। তারপরে সান্দ্রতা, তরল পদার্থের আরেকটা বিশেষ ধর্ম, সান্দ্রতা। অন্তবেগ বা প্রান্তবেগ, অন্তবেগ বা প্রান্তবেগ। এবং এখানে আমরা খুব মজার একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কৈশিকতা। কৈশিকতা কি আমি একটু ছোট করে বলি। তুমি দেখবা তরলে তুমি যদি কোনো কৈশিক নল, দুই মুখ খোলা যে কৈশিক নল আর কি, কাচের যে কৈশিক নল,
এই কৈশিক নল যদি তুমি তরলে নিমজ্জিত করো দেখবা কৈশিক নল বেয়ে পানি ওঠে। আবার কৈশিক নল যদি তুমি পারদে নিমজ্জিত করো পারদের মধ্যে, তাহলে দেখবা কৈশিক নল বেয়ে পারদ কিন্তু নিচের দিকে নেমে যায়। পারদ কিন্তু উপরের দিকে, পানির মতো পানি যেমন উপরের দিকে ওঠে, পারদ কিন্তু উপরের দিকে ওঠে না, পারদ কিন্তু নিচের দিকে নেমে যায়। এই যে কৈশিক নল বেয়ে পানির উপরে ওঠা, কৈশিক নল বেয়ে পারদের এই যে নিচে নেমে যাওয়া, অর্থাৎ তরল পদার্থের ঊর্ধ্বাহরণ বা নিম্নাহরণ, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় কৈশিকতা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাডমিশনের জন্য খুবই দরকারি একটা টপিক। তো মোটামুটি আমরা এইগুলা নিয়ে পড়বো, আরো কিছু ছোট ছোট টপিক আছে, এইগুলো হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা এই অধ্যায়ের একটা ধারণা পাইলাম, যেখানে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কিছু বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করব। কি ক্লিয়ার? তাহলে চলো আমরা আলোচনায় ঢুকি। আমরা এই স্থিতিস্থাপকতা অংশটা নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে প্রথমে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলে, কি জিনিসটা, এটা একটু আগে বুঝি জানি। স্থিতিস্থাপকতা ইংরেজিতে এটাকে বলা হয় ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা কঠিন পদার্থের একটা বিশেষ ধর্ম। কাকে বলে আমি এর সংজ্ঞাটাকে দুইভাবে দিতে পারি। আমি স্থিতিস্থাপকতা এটার দুইভাবে ডেফিনেশন দিতে পারি। তো চলো দেখি আমরা দুইটা ডেফিনেশনে আমরা এখানে সুন্দর করে লিখব। প্রথম যে ডেফিনেশনটা, সেটা বলা হচ্ছে যে স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সেই প্রবণতা বা সেই ধর্ম যা বল প্রয়োগে বস্তুর বিকৃত করা। বিকৃত করা মানে আকার আকৃতির পরিবর্তন ঘটানো। ধরো আমার কাছে একটা স্প্রিং আছে, ধরো এই যে একটা স্প্রিং, দেখো এটা একটা স্প্রিং। ধরো আমার কাছে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে, স্প্রিং মানে কি একটা পেঁচানো তার, এই স্প্রিংটাকে ধরে আমি যখন এরকম টান দিব, তখন স্প্রিং কিন্তু তার স্বাভাবিক লেন্থের চেয়ে লেন্থটা তার বেড়ে যাবে। অর্থাৎ আগে ছিল স্বাভাবিক লেন্থ এতটুকু, দেখো এতটুকু স্বাভাবিক লেন্থ ছিল। এবার আমি যখন টান দিলাম, তুমি আমার হাত দুইটার দিকে তাকাও, দেখো আমি যখন টান দিলাম তখন কিন্তু স্প্রিংটা লম্বা হয়ে গেছে। তাহলে আমি বল প্রয়োগে কি করলাম, এটার আকার আকৃতির পরিবর্তন ঘটালাম। এই যে আকার আকৃতির পরিবর্তন ঘটানোর এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় হচ্ছে বিকৃত করা। তার মানে আমি বল প্রয়োগ করে এই স্প্রিংটাকে বিকৃত করলাম। তো স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সেই ধর্ম বা প্রবণতা যা বল প্রয়োগে আমি যখন কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করব, তখন বস্তু এই প্রবণতা বা এই টেন্ডেন্সির জন্য এই আকার আকৃতি প্রতিরোধ করার চেষ্টা করবে। আকার আকৃতির এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা প্রতিরোধ করার চেষ্টা করবে। তাহলে বস্তুর মধ্যে এমন একটা টেন্ডেন্সি বা এমন একটা ধর্ম থাকে যা কি করে, তুমি যখন ওই বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করবা, বিকৃত করার চেষ্টা করবা, তখন সেই আকার আকৃতির পরিবর্তন ঘটানোটাকে অপোজ করবে, অর্থাৎ প্রতিরোধ করবে। তো বস্তুর এই যে প্রতিরোধকারী এই যে ধর্মটা, এই যে প্রবণতাটা, এটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আমরা বুঝে বুঝে ব্যাপারগুলা বলবো, যে আমি যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন ঘটাইতে চাই, যে ধর্মের কারণে বস্তু তার আকার আকৃতির পরিবর্তন ঘটাইতে দিতে চায় না, প্রতিরোধ করে, আমি আকার আকৃতি পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু বস্তু আকার আকৃতির পরিবর্তন করতে দিতে চাইতেছে না, প্রতিরোধ করতেছে। তো এই প্রতিরোধ করার এই প্রবণতাটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে আমি একটু ছোট্ট করে ডেফিনেশনটা লিখি, যে স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সেই ধর্ম বা প্রবণতা। স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সেই ধর্ম বা প্রবণতা, ধর্ম বা প্রবণতা যা একটা নির্দিষ্ট সীমার মধ্যে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি এটা নিয়ে আরো ডিটেলস ভেঙে বলবো, যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগে বস্তুকে বিকৃত করা বা আকার আকৃতির পরিবর্তন ঘটানোকে প্রতিরোধ করে। বল প্রয়োগে বস্তুকে বিকৃত করা বা আকৃতির পরিবর্তন ঘটানোকে প্রতিরোধ করে। আকার আকৃতির পরিবর্তন ঘটানোকে প্রতিরোধ করে, অপোজ করে আর কি, সহজ কথা, প্রতিরোধ করে। এটাই হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। দেখো এই যে আমার হাতে যে স্প্রিংটা ছিল, এটা স্বাভাবিক লেন্থ হচ্ছে এটা, আমি এটাকে টেনে প্রসারিত করলাম, আমি যখন এটাকে ছেড়ে দিব, আমি যখন বল অপসারণ করব, দেখবা বস্তু তার আবার পূর্বের অবস্থায়, শিথিল অবস্থায় ফেরত যাবে। তাহলে বস্তু শিথিল অবস্থায় ফেরত গেল কেন? আমি তো শিথিল অবস্থায় ফেরত নিয়ে যাইনি,
বস্তু নিজে 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 আগের অবস্থায় শিথিল অবস্থায় ফেরত গেছে, বস্তু আগের অবস্থায় ফেরত গেল। আচ্ছা আমি একটু আসতেছি, হ্যাঁ একটু 1 মিনিট। অর্পিতা কই? বুটেক্সে 400, হ্যাঁ 457 হয়েছে। আমি গেলাম, আমি ক্লাসে আছি। ওকে, যেটা বলতেছিলাম দেখো, ওকে দেখো যেটা বলতেছিলাম, যে স্প্রিংটাকে আমি টেনে লম্বা করব, লম্বা করলাম, আমি যখন বলটা অপসারণ করলাম, বস্তু দেখো আবার কিন্তু এই স্প্রিংটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফেরত গেল, পূর্বের শিথিল স্বাভাবিক অবস্থা ফেরত পাইল। আমি কিন্তু পূর্বের স্বাভাবিক শিথিল অবস্থায় ফেরত নিয়ে যাইনি, আমি বল প্রয়োগ করে এটাকে টেনে এইভাবে লম্বা করছিলাম। তাহলে বল অপসারণ করে নিলে বস্তু কিন্তু নিজে নিজে পূর্বের অবস্থায় ফেরত গেছে। তাহলে এইখান থেকে দেখো আমি স্থিতিস্থাপকতার আর একটা ডেফিনেশন এখান থেকে দিতে পারি, আর একটা ডেফিনেশন বুঝে বুঝে দিতে পারি। সেটা হচ্ছে বাইরে থেকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়। বল অপসারণ করে নিলে বস্তু যে ধর্মের কারণে তার পূর্বের অবস্থা ফেরত পায়, বস্তু যে ধর্মের কারণে তার পূর্বের অবস্থায় ফিরে যায়, এই ধর্মটাকে, এই প্রবণতাটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপকতা। বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু একটা কথা আছে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে। মানে আমি এই স্প্রিংটাকে ধরে টান দিলাম, এমন টান দিলাম স্প্রিং এর তারগুলো সব সোজা হয়ে গেল, পেঁচানো তার সোজা হয়ে গেল, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এই বস্তু আর স্থিতিস্থাপক ধর্ম দেখাবে না। তাহলে ব্যাপারটা কি, একটা নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করতে হবে, তুমি সীমা অতিক্রম করতে পারবা না। তাহলে আমরা একটু লিখি এটা, এই ডেফিনেশনটা একটু লিখি। তাহলে এই ডেফিনেশনটাতে কি বলা হচ্ছে, যে বাইরে থেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করলে, একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে। আকার আকৃতির পরিবর্তন ঘটাটাই হচ্ছে বিকৃত হওয়া। বিকৃত কিন্তু বস্তু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বস্তুর শেপের পরিবর্তন হইতে পারে, আর একটা হচ্ছে বস্তুর সাইজের পরিবর্তন হইতে পারে। এই যে আকার আকৃতির পরিবর্তন করা, এটাকে আমি যে বলতেছি না বারবার, এই আকার আকৃতির মাথায় রাখবা, এই জিনিসটা একটু মনে মনে মাথায় রাখবা, লিখতে হবে না। যে আকার আকৃতির পরিবর্তন করাটা মানে হচ্ছে দুইটা ধর্ম, দুইভাবে আকার আকৃতির পরিবর্তন করতে পারে, একটা হচ্ছে তার শেপের পরিবর্তন হইতে পারে, আর একটা হচ্ছে তার সাইজের পরিবর্তন হইতে পারে। তাহলে বাইরে থেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়, বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়, আকার আকৃতির পরিবর্তন হয়। যে ধর্মের কারণে এই বাহ্যিক বল অপসারণ করলে, এই বাহ্যিক বলটা কিন্তু আমরা প্রয়োগ করছিলাম, আমরা এক্সটার্নাল এজেন্ট, এই কারণে বলা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করলে। আমরা বাইরে থেকে প্রয়োগ করছি, বস্তু ভেতর থেকে দেয় নাই। বস্তু যদি ভেতর থেকে বল দিত সেটাকে আমরা বললাম রিস্টোরিং ফোর্স, আর আমরা বাইরে থেকে যে বলটা দিচ্ছি সেটাকে কিন্তু রিস্টোরিং ফোর্স বলবো না, সেটাকে বলবো ডিফরমেটিং ফোর্স। মানে আমরা বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন ঘটাচ্ছি, বাহ্যিক বল। তাহলে এই বাহ্যিক বল অপসারণ করে নিলে, যে ধর্মের কারণে বাহ্যিক বল অপসারণ করে নিলে বস্তু পূর্বের অবস্থা ফিরে পায়, পূর্বের শিথিল স্বাভাবিক অবস্থা ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে দেখো দুইটা ডেফিনেশন একই কথাই বলে, কিন্তু তাকে স্থিতিস্থাপকতা বলে। বলো তো এই যে দুইটা ডেফিনেশন, এই দুইটা ডেফিনেশন কি আলাদা কিছু বলে না একই কথা বলে? বলো তো, বলো, কারো মাইক যদি অন থাকে বলো। এই যে দুইটা ডেফিনেশন একই কথা বলে, হ্যাঁ। যে এখানেও যা বলা হয়েছে দেখো, এখানেও কিন্তু ঘুরে ফিরে একই কথা বলা হয়েছে, হ্যাঁ সেম, গুড, ভেরি গুড। এখানে কিন্তু ঘুরে ফিরে সে একই কথা বলা হয়েছে। তাহলে দেখো কথাটা কিন্তু একই, সেম কথা। তাহলে দেখো একটু বোর্ডে তাকাও, আমি দুইটা ডেফিনেশন কেন লিখলাম?
আচ্ছা, কারো মাইক মনে হয় একটু অন আছে, একটু নিজে নিজে মিউট করে রাখো, নিজে নিজে একটু মিউট করে রাখো, নয়েজ আসছে। আমি তো মিউট করলাম। আচ্ছা, ওকে। তাহলে দেখো এই দুইটা ডেফিনেশন একই কথা বলে, ঘুরে ফিরে কিন্তু একই কথা বলে। এইবার কথা হচ্ছে আমি এই দুইটা ডেফিনেশন লিখলাম কেন, দুইটা ডেফিনেশন লেখার কারণ কি। একটা এই অধ্যায়ের একটা কনফিউজিং প্রশ্ন আছে, যে প্রশ্নের যে আচ্ছা, কারো মাইক থেকে একটু নয়েজ আসতেছে। আমি তো সবাইকে মিউট করে দিলাম কিন্তু তারপরে হচ্ছে না। তো আমি তো প্রথমেই ঢুকে মিউট করলাম কিন্তু হলো না কেন বুঝলাম না। আচ্ছা, সবার মাইকটা একটু অফ করে রাখো, সবার মাইকটা একটু অফ করে রাখো। সবার মাইকটা একটু অফ করে রাখো। হ্যাঁ, শান্ত খান, মাইকটা অফ করো। ওকে ওকে, এবার ঠিক আছে। তাহলে দেখো আমি দুইটা ডেফিনেশন কেন লিখলাম। এই অধ্যায়ের একটা বেশ কনফিউজিং একটা প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তরটা আমরা অনেক সময় মানে নিজেরাই কনফিউজড হয়ে যাই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে। সেই প্রশ্নটা হচ্ছে রাবার এবং ইস্পাতের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। রাবার এবং ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, কোনটি বেশি স্থিতিস্থাপক। রাবার এবং ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। দেখো এই যে প্রশ্নটা, কারো কারো মনে হইতে পারে রাবার, আবার কারো কারো মনে হইতে পারে ইস্পাত। দেখো অনেকে বলছে রাবার, অনেকে বলছে ইস্পাত। দেখছো অনেকে, এই যে দ্বিমুখী উত্তর, অনেকে বলছে রাবার, অনেকে বলছে ইস্পাত। যে ভাই একটা রাবার দেখেন, একটা রাবারকে টেনে কত সহজে লম্বা করা যায়, বেশি ইলাস্টিক, তাহলে রাবার বেশি স্থিতিস্থাপক। আবার অনেকে বলছে ইস্পাত। এবার আসো দেখি আমরা এই ডেফিনেশন থেকে অ্যান্সার দিব। তাহলে প্রথম ডেফিনেশনটা কি বলছিল দেখো, স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সেই ধর্ম বা প্রবণতা যা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগে বস্তুকে বিকৃত করা বা আকার আকৃতির পরিবর্তন করাটাকে প্রতিহত করে, প্রতিরোধ করে। আচ্ছা, উদাহরণ হিসাবে তোমাকে রাবার দিলাম, ইস্পাত দিলাম। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী বলবা তুমি বল প্রয়োগ করে রাবারকেও টেনে প্রসারিত করার চেষ্টা করলা, ইস্পাতকেও টেনে প্রসারিত করার চেষ্টা করলা, দুইটারই আকার আকৃতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করলা। বলো তো কে প্রতিরোধ করবে বেশি? ইস্পাতকে টেনে প্রসারিত করতে চাই, রাবারকে টেনে প্রসারিত করতে চাই, ইস্পাত কিন্তু বেশি প্রতিরোধ দিবে, ইস্পাত বেশি প্রতিরোধ করবে। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী দেখো আমরা এই কথাটা বলতে পারি যে এই ডেফিনেশন অনুযায়ী ইস্পাত বেশি স্থিতিস্থাপক, ইস্পাত বেশি স্থিতিস্থাপক এই ডেফিনেশন অনুযায়ী। আসো এবার এই ডেফিনেশনটা পড়ো তো দেখি। বলছে বাইরে থেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়। ওকে, ভালো কথা। যে ধর্মের কারণে বাহ্যিক বল অপসারণ করে নিলে বস্তু তার পূর্বের অবস্থায় ফেরত চলে আসে। তাহলে ইস্পাত এবং রাবার দুইটা পদার্থই আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম না আকার আকৃতির পরিবর্তন করো। তুমি ইস্পাতকেও টেনে একটু প্রসারিত করলা, রাবারকেও টেনে একটু প্রসারিত করলা, দুটোকেই কিন্তু প্রসারিত করলা। ছেড়ে দাও, তুমি বল অপসারণ করো। বলো পূর্বের অবস্থায় তাড়াতাড়ি ফিরে যাবে কে? দ্রুত বেশি তেজ নিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে কে? রাবার। তাহলে ডেফিনেশনে কি বলা হয়েছে? বাইরে থেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়। ইস্পাতেরও হইল, রাবারেরও হইল, দুটারই আকার আকৃতির পরিবর্তন হইল। বল অপসারণ করে নিলে যে ধর্মের কারণে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে বল অপসারণ করে নিলাম, ইস্পাতেরও বল অপসারণ করে নিলাম, রাবারের ক্ষেত্রে বল অপসারণ করে নিলাম, দুটোর ক্ষেত্রে বল অপসারণ করে নাও। যে ধর্মের কারণে বস্তু তার পূর্বের অবস্থায় ফেরত যায়, তাহলে দেখো রাবারকে টেনে প্রসারিত করছি, ছেড়ে দিলে থাপ করে বস্তুর পূর্বের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে? এই যে অনেক সময় দেখবা রাবার বা ওই যে মেয়েরা হচ্ছে খোপায় পরে, গার্ডার না যেগুলা বলে আর কি, খোপাই যেগুলা দেয়, বা আমরা হাতে অনেক সময় ব্যান্ড পরি না, ওরকম একটা ব্যান্ডের কথা চিন্তা করো, যে ব্যান্ডকে টেনে প্রসারিত করলাম, ছেড়ে দিলাম, তাহলে খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যাবে, তেজ নিয়ে আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু ইস্পাত চিন্তা করো তো, একটা ইস্পাতের রড, একটা লোহার রড, এটাকে টেনে প্রসারিত করছি, ছেড়ে দিলে ওই তেজ নিয়ে পূর্বের অবস্থায় ফেরত যাবে? যাবে না, কিন্তু ওই তেজ নিয়ে পূর্বের অবস্থায় ফেরত যাবে না। তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার যে প্রবণতা কার বেশি? রাবারের বেশি। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী কে বেশি স্থিতিস্থাপক? রাবার। এই কারণে দেখো দুইটা ডেফিনেশন আমি লিখলাম। এবার কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই ডেফিনেশন অনুযায়ী যা আমি বলছি সেটাও ঠিক আছে,
এই ডেফিনেশন অনুযায়ী যা বলছি সেটাও ঠিক আছে। চিন্তা করে দেখো দুটোই কিন্তু ঠিক আছে। তাহলে এটা কেমন হইলো? ইস্পাত আর রাবারের মধ্যে একটা স্থিতিস্থাপকতার একটা ডেফিনেশন অনুযায়ী রাবার বেশি স্থিতিস্থাপক, আর একটা ডেফিনেশন অনুযায়ী ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এই তো ঝামেলা লেগে গেল। দেখো ঝামেলার কিছু নাই, দুইটা ডেফিনেশনই ঠিক আছে, কোনোটাই ভুল না। অনেকের মনে হতে পারে ভাই এইটা ঠিক এটা ভুল, অনেকের মনে হতে পারে না এটা ঠিক এটা ভুল। না, দুটো ডেফিনেশনই ঠিক। তুমি পরীক্ষা আসলে দুটো ডেফিনেশনের দুটো যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। দুটো ডেফিনেশনই ঠিক আছে। আমরা একটু বুঝতে ভুল করছি, যে ইম্পর্টেন্ট লাইনটা যেটাকে আমরা গুরুত্ব দিই না, এই ইম্পর্টেন্ট ছোট্ট একটা কথার ছোট্ট একটা কথা, এই ছোট্ট একটা কথাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই না। এই গুরুত্বটা না দেওয়ার কারণেই এই গলতটা ঘটছে, এই কনফিউশনটা তৈরি হয়েছে। তো কি সেই ইম্পর্টেন্ট কথাটা? সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এইটা, এই যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে, দেখো এই যে সেই ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা, যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে, একটি সীমার মধ্যে, একটি নির্দিষ্ট সীমার মধ্যে, এখানেও তাই ছিল, একটি নির্দিষ্ট সীমার মধ্যে, এই কথাটাকে আমরা গুরুত্ব দিই নাই। একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করা যাবে না। তুমি একটা ইস্পাতকে টেনে এত লম্বা করলা, একটা স্প্রিংকে টেনে এত লম্বা করলা, স্প্রিং এর তার স্থায়ীভাবে বিকৃত হয়ে গেল, স্থায়ীভাবে প্রসারিত হয়ে গেল, তাহলে তো হবে না। নির্দিষ্ট সীমার মধ্যে ঘটনা ঘটাও, স্থায়ীভাবে বিকৃত করা যাবে না। একটা রাবারকে এমনভাবে টানবা না যাতে রাবারটার তুমি বল অপসারণ করে নিলে রাবারটা স্থায়ীভাবে বিকৃত অবস্থায় থাকে, এটা করা যাবে না। একটা ইস্পাত, একটা স্প্রিংকে তুমি এমনভাবে টানবা না যাতে তুমি বল অপসারণ করে নিলে ইস্পাতটা বা রাবারটা সে তার ওই বিকৃত অবস্থা বজায় রাখে, এইভাবে কিন্তু বল প্রয়োগ করা যাবে না। কি কথা বুঝছো? তাহলে বল প্রয়োগ করতে হবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। এইবার আসো দুইটা ডেফিনেশন অনুযায়ী যাচাই করি। স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সেই ধর্ম বা প্রবণতা যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগে বস্তুকে বিকৃত করতে গেলে সেটাকে প্রতিরোধ করে। তাহলে ইস্পাত এবং রাবার দুইটাই আমি তোমাকে দিলাম। রাবারকে বললাম নাও টেনে প্রসারিত করো একটা নির্দিষ্ট সীমার মধ্যে, মানে স্থায়ীভাবে বিকৃত করা যাবে না, নির্দিষ্ট সীমার মধ্যে টেনে প্রসারিত করতে হবে। তোমাকে আমি ইস্পাতও দিলাম, বললাম নাও টেনে প্রসারিত করো নির্দিষ্ট সীমার মধ্যে, ইস্পাতকে এমনভাবে টানবা না যাতে স্থায়ীভাবে বিকৃত হয়ে যায়। তাহলে কোনটা বেশি প্রতিরোধ করবে? এই বিকৃত করা, তুমি বিকৃত করতে চাইতেছো, এই বিকৃত করাটাকে কে বেশি প্রতিরোধ করবে? ইস্পাত বেশি প্রতিরোধ করবে, সুতরাং ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এবার আসো এই ডেফিনেশন অনুযায়ী চিন্তা করো। এই ডেফিনেশন অনুযায়ীও পূর্বের অবস্থায়, আমি বলছি না বল অপসারণ করে নিলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা, পূর্বের শিথিল অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা ইস্পাতেরই বেশি, রাবারের না। নির্দিষ্ট সীমার মধ্যে ইস্পাতেরই বেশি, রাবারের না। দেখো ইস্পাত বা এই যে স্টিলের স্কেল, একটা চিন্তা করো, একটা স্টিলের স্কেল, এটাকে আমি এইভাবে টান, এই যে এইভাবে বিকৃত করব, শেপের চেঞ্জ করলাম, মানে 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 তার আকার আকৃতির পরিবর্তন ঘটালাম, অবস্থার পরিবর্তন ঘটালাম। ছেড়ে দিলে দেখো আগের অবস্থায় ফিরে যাবে, ছেড়ে দিলে দেখো ধাপ করে আগের অবস্থায় ফিরে যাচ্ছে, ধাপ করে। কিন্তু আমি এটাকে এমনভাবে বাঁকালাম, এমনভাবে বাঁকাই ফেললাম, এই যে নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেললাম, সীমা অতিক্রম করলে এ তো আর পূর্বের অবস্থায় ফেরত যাবে না। আমি যদি এইভাবে মুড়ে ফেলি, এইভাবে যদি বাঁকাই ফেলি, তো স্থায়ীভাবে বেঁকে থাকবে, এ তো পূর্বের অবস্থায় যাবে না। তাহলে নির্দিষ্ট সীমার মধ্যে দেখো, এইটাকে আমি এইভাবে টানলাম, এই যে নির্দিষ্ট সীমার মধ্যে আমি সীমা অতিক্রম করি নাই, ছেড়ে দিব, দেখো খুব তেজ নিয়ে আগের অবস্থায় ফিরে গেছে। তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার এর প্রবণতাটা বেশি। আর যদি রাবারের কথা চিন্তা করে দেখো, আমার কাছে রাবার নেই, একটা কাগজ আছে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি দুইটা উদাহরণই তোমাকে পাশাপাশি দেখালাম, একবার স্টিলের স্কেল দিয়ে দেখালাম, এবার এই কাগজটা দিয়ে দেখাচ্ছি। চিন্তা করো এই কাগজ বা এটাকে রাবারের মতো চিন্তা করো। দেখো এটাকে আমি এইভাবে এই যে মুড়লাম, এইভাবে বাঁকাই ফেললাম, ছেড়ে দিলাম, দেখো এটাও আগের অবস্থায় ফেরত গেল। কিন্তু ইস্পাত, এই যে স্টিলের যে স্কেল, এর মতো তেজ নিয়ে জোর নিয়ে কিন্তু আগের অবস্থায় ফিরে যায়নি, এটা দ্রুত আগের অবস্থায় ফেরত গেছে। দেখো এটা দ্রুত আগের অবস্থায় ফেরত যাবে, কিন্তু এটা কিন্তু দ্রুত আগের অবস্থায় ফেরত যাবে না। তাহলে নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করে এই যে আমি দুটাকে বাঁকালাম, এই ধরো এটা ইস্পাত আর এটা রাবার, আমি দুইটাকেই বাঁকালাম, তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতাটাই হচ্ছে স্থিতিস্থাপকতা, যেটা এর বেশি, এই স্টিলের স্কেলটার বেশি। সুতরাং যেটা আমরা বুঝতেছিলাম সেটা হচ্ছে সীমা অতিক্রম করে বুঝতেছিলাম, সীমা অতিক্রম করা যাবে না। ঠিক আছে, সীমাটা মেনটেন করতে হবে, যে সীমা অতিক্রম করা যাবে না একটি নির্দিষ্ট সীমার মধ্যে। তাহলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে পূর্বের অবস্থায় ফিরে আসার, বল প্রয়োগে তুমি বিকৃত করলে পূর্বের অবস্থায় ফিরে আসার প্রবণতাটা ইস্পাতেরই বেশি। কার বেশি? ইস্পাতেরই বেশি। তাহলে এই ক্ষেত্রে ইস্পাতটা বেশি স্থিতিস্থাপক। কথা বুঝলাম? তাহলে সংজ্ঞার ডেফিনেশনের ব্যাখ্যায় এই যে কনফিউজিং প্রশ্নটা, এর কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার তুমি যে ডেফিনেশন দিয়েই তুমি ব্যাখ্যা করো না কেন, সেই ডেফিনেশন দিয়েই তুমি বলতে পারবা যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক রাবারের তুলনায়। একটা এই যে কে বেশি স্থিতিস্থাপক, এটা মেজার করার জন্য একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই দৈর্ঘ্যের ক্ষেত্রে সেই কনস্ট্যান্টটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়।
এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে, ইংরেজিতে যেটাকে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং মডুলাস বলি, দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা ইয়ং মডুলাস বলি। এই কনস্ট্যান্টের মানটা, এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা অর্থাৎ মডুলাস অফ ইলাস্টিসিটি, এইটা একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা যে উপাদানের বেশি সে বেশি স্থিতিস্থাপক। এই কনস্ট্যান্ট, এটার মান যার জন্য বেশি হবে সে বেশি স্থিতিস্থাপক। ইস্পাতের জন্য বেশি হলে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, ঠিক আছে। আর রাবারের জন্য কমই হবে, এই কারণে রাবার কম স্থিতিস্থাপক। তুমি যদি রাবার এবং ইস্পাতের তার নিয়ে তুমি যদি স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা উপাদানের জন্য ফিক্সড, রাবারের জন্য একরকম, ইস্পাতের জন্য একরকম ফিক্সড মান। তো রাবার এবং ইস্পাতের মধ্যে যদি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখি, তাহলে এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইস্পাতের জন্যই বেশি হবে, রাবারের জন্য কম হবে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি মানে বেশি স্থিতিস্থাপক। তো এই ব্যাপারটার ব্যাখ্যা আমরা ম্যাথমেটিক্যালি পরে দিব। আবার আমরা একেবারে ইয়ং গুণাঙ্ক, ইয়ং মডুলাস, স্থিতিস্থাপক গুণাঙ্ক এর সূত্র থেকে ম্যাথমেটিক্যালি এই প্রশ্নের উত্তরটা আমি আবারও দিব। কিন্তু আপাতত তো আমি সূত্র জানি না, আপাতত ম্যাথমেটিক্যাল কোনো ডেরিভেশন তো আমরা করি নাই, এই কারণে ম্যাথমেটিক্যালি এই সূত্রের ব্যাখ্যাটা আমরা দিতে পারছি না। তাহলে আমরা সামনে এই সূত্রের ব্যাখ্যাটা, এই সূত্র বলতেছি, এই প্রশ্নের ব্যাখ্যাটা, এটা আমরা সামনে আবার ম্যাথমেটিক্যালিও দিব। তাহলে থিওরিটিক্যালি সবাই বুঝছি, বলো থিওরিটিক্যালি সবাই বুঝছি? ওকে, ডান। তাহলে এবার আসো আমরা সামনে আগাই। এবার এই স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তিটা কই, কোথা থেকে স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি, এইটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। দেখি একটা বস্তুর মধ্যে এমন কি আছে, একটা বস্তুর মলিকিউলগুলোর মধ্যে এমন কি ধর্ম আছে যার জন্য স্থিতিস্থাপকতা, এই ধর্মটাই বা এই প্রবণতা বস্তু প্রদর্শন করে, কি এমন ঘটনা ঘটে। আমরা আনুবীক্ষণিকভাবে একেবারে পদার্থের মধ্যে ঢুকে ব্যাপারটা দেখতে চাই, ঠিক আছে, একেবারে ফিল করে ব্যাপারটা বুঝতে চাই। তাহলে তোমরা একটু হেডিংটা লিখো যে স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি, ঠিক আছে, স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি, কোত্থেকে স্থিতিস্থাপকতা আসে দেখি আমরা। দেখো, স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি ঘটে হচ্ছে পদার্থের ইন্টারমলিকুলার ফোর্সের জন্য। হোয়াট ইজ ইন্টারমলিকুলার ফোর্স? আন্তঃআণবিক বল। ইন্টারমলিকুলার ফোর্স, পদার্থের ইন্টারমলিকুলার ফোর্স। এবার আমরা ছোটবেলায় পড়ে আসছি আন্তঃআণবিক বল শুধু এক ধরনেরই হয়, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। কিন্তু কথাটা পুরাপুরি সত্যি না। আন্তঃআণবিক বল শুধুমাত্র এক ধরনের হয় না, আন্তঃআণবিক বল হয় দুই ধরনের, আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক বিকর্ষণ বল। অনেকে হয়তো এই যে প্রথমবার আন্তঃআণবিক বিকর্ষণ বলের কথাটা শুনলাম, এটা কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল দুইটারই, হ্যাঁ দুইটারই অস্তিত্ব আছে, আমরা অনেকে হয়তো প্রথম শুনলাম। তাহলে আন্তঃআণবিক বলটা কয় ধরনের হয়, ইন্টারমলিকুলার ফোর্স কয় ধরনের হয়? দুই ধরনের। এই ইন্টারমলিকুলার ফোর্সের জন্যই হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি। ডিটেলস ব্যাখ্যা আমি যাচ্ছি, কিন্তু আমি প্রথমে একটু বলি, ঠিক ব্যাপারটা স্প্রিংয়ের মতো। যেমন এই যে স্প্রিংটা আছে না, এই স্প্রিংটার এটা হচ্ছে স্বাভাবিক লেন্থ, স্বাভাবিক অবস্থা। এটাকে আমি যখন টেনে প্রসারিত করব তখন স্প্রিং ভেতর থেকে রিস্টোরিং ফোর্স দিবে। আমি যে টেনে সরাই নিলাম, দূরে সরাই নিলাম, তার বিপরীতে, অর্থাৎ স্প্রিংটা পূর্বের অবস্থায় ফেরত যাইতে যাবে। আমি একটু একে যদি বুঝাই, এটা তোমাদের আঁকা লাগবে না, এটা রাফ। স্প্রিংয়ের এটা স্বাভাবিক অবস্থা, স্প্রিংকে আমি টেনে প্রসারিত করলাম, এই যে টেনে প্রসারিত করলাম, আমি বল দিলাম এদিকে, এভাবে টেনে প্রসারিত করলাম, তাহলে বস্তু দেখো পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছে, এই যে ভেতরের দিক থেকে বলটা দিচ্ছে। তাহলে এই যে ভেতরের দিকে দেখো, ভেতরের দিকে এই যে বলটা দিচ্ছে, এই বলটা হচ্ছে আকর্ষণ বল। এই যে আমি যখন টেনে প্রসারিত করছি, স্প্রিংয়ের এই যে পাকগুলা দূরে দূরে সরে গেছে, মানে এই যে স্প্রিংয়ের যে মলিকিউলগুলো এগুলো দূরে দূরে সরে গেছে, তখন এই যে ভেতরের দিকে টানতেছে, আকর্ষণ করতেছে, ভেতরের দিকে টানতেছে। তাহলে এইটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে। আমরা স্প্রিংয়ের উদাহরণ দিয়ে বুঝছি, এরপর আমরা যাচ্ছি আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। এবার কি করলাম, ধরো আমি টেনে প্রসারিত করি নাই, আমি চাপ দিয়ে সংকুচিত করছি, এটাকে এভাবে ধরে চাপ দিয়ে সংকুচিত করছি। এবার চাপ দিয়ে সংকুচিত করলাম, কিন্তু আমি কিন্তু এভাবে ধরে চাপ দিলাম, চাপ দিয়ে সংকুচিত করলাম। এবার দেখো কি হলো, এই যে স্প্রিংয়ের পাকগুলা খুব কাছাকাছি চলে আসলো, বা আমরা বলতে পারি যে স্প্রিংয়ের যে মলিকিউলগুলো, এই মলিকিউলগুলো খুব কাছাকাছি চলে আসলো। যখনই এরা পরস্পরের খুব কাছাকাছি চলে আসবে, তারা কি করবে, এবার বিকর্ষণ করা শুরু করবে। এই যে এভাবে বিকর্ষণ করা শুরু করবে, এভাবে বিকর্ষণ করে বল দিয়ে আবার তারা পূর্বের অবস্থায় ফিরে যেতে যাবে। তাহলে আমি যখন টেনে প্রসারিত করব, আকর্ষণ বল দিয়ে শিথিল অবস্থায় ফিরতে চাইবে। চাপ দিয়ে যখন সংকুচিত করব, বিকর্ষণ বল দিয়ে আবার শিথিল অবস্থায় ফিরতে চাইবে। মানে টেনে প্রসারিত করাও যাবে না, চাপ দিয়ে সংকুচিত করা যাবে না, বস্তু পূর্বের অবস্থায় ফিরতে চাইবে। তাহলে আমি টেনে প্রসারিত করলে আকর্ষণ করে পূর্বের অবস্থায় ফিরতে যাচ্ছে,
আমি চাপ দিয়ে সংকুচিত করলে সরাই দিচ্ছে, দূরে দূরে সরে যাইতে যাচ্ছে, বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করে পূর্বের অবস্থায় ফিরতে চাইছে। এই যে এই ব্যাপারটাই আসলে ঘটে। আমরা যদি পদার্থের একেবারে ইন্টারমলিকুলার লেভেলে গিয়ে আলোচনা করি, ইন্টারমলিকুলার লেভেলে গিয়ে দেখি, তাহলে সেম এই ঘটনাটাই ঘটে। তা আসো দেখি আমরা একটু ব্যাখ্যা করি ব্যাপারগুলো। তাহলে আন্তঃআণবিক বল হয় দুই ধরনের। আন্তঃআণবিক বল এটা দুই ধরনের হয়। কি কি? আন্তঃআণবিক আকর্ষণ বল আর আন্তঃআণবিক বিকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল, অ্যাট্রাকটিভ ফোর্স, এবং আন্তঃআণবিক বিকর্ষণ বল। আন্তঃআণবিক বিকর্ষণ বল, দ্যাট ইজ রিপালসিভ ফোর্স। এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা নিয়ে প্রথমে আলোচনা। কোনো একটা পদার্থের মলিকিউলগুলা নিজেদের মধ্যে, পাশাপাশি দুইটা মলিকিউল, এরা পরস্পরকে নিজেরা যে বলে আকর্ষণ করে সেটাকেই বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের আরেকটা নাম আছে কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল। একই পদার্থের মলিকিউলগুলা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, ধরো মনে করো, আঁকার দরকার নেই, ধরো মনে করো কোনো একটা পদার্থ, এটা একটা সার্টেন পোর্শন, খণ্ড, তো এর মলিকিউলগুলো হচ্ছেই, এবার ধরো এই একটা মলিকিউল এর আশেপাশের মলিকিউলগুলোকে আকর্ষণ করে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে। ধরো এই যে একটা নির্দিষ্ট এলাকা, এই নির্দিষ্ট এলাকার মধ্যে যতগুলো মলিকিউল আছে সেই মলিকিউলগুলোকে সে আকর্ষণ করবে। এবার এই এলাকার মধ্যে নিজেদের যদি কোনো মলিকিউল থাকে, যেমন এটা হচ্ছে এর নিজেরই মলিকিউল, এটা যা, এটাও সেই মলিকিউল, তাহলে এটাকে যখন আকর্ষণ করবে সেটা হচ্ছে সংশক্তি বল। পদার্থের নিজেদের মলিকিউলগুলোর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে সংশক্তি। পদার্থ কিন্তু অন্য পদার্থের মলিকিউলগুলোকে আকর্ষণ করে। যেমন দেখো এই যে নির্দিষ্ট এলাকা, ধরো এটা একটা বস্তু চিন্তা করলে এই নির্দিষ্ট এলাকার মধ্যে এখানে কিন্তু বাতাস চলে গেছে, দেখো এখানে বাতাস, তাহলে এখানে কিন্তু কিছু বাতাসের মলিকিউল আছে। এবার এই মলিকিউলটা, এটা কিন্তু এই নির্দিষ্ট এলাকার মধ্যে যা যা থাকবে সবকিছুকে আকর্ষণ করে। তাহলে এই মলিকিউলটা কিন্তু এখানে এই যে ফাঁকা জায়গাটা, এর মধ্যে কিছু বাতাসের মলিকিউল আছে, সেইগুলোকেও কিন্তু আকর্ষণ করতেছে। তাহলে যখন অন্য পদার্থের মলিকিউলগুলোকে আকর্ষণ করবে সেটা কিন্তু সংশক্তি না, সেটাকে বলা হচ্ছে আসক্তি বা আসঞ্জন বল, যেটা আমরা এই অধ্যায়ের পরের পোর্শনে দ্বিতীয় অংশে আলোচনা করব। তাহলে তুমি আপাতত এইটুকু খালি মাথায় রাখো, যদি একই পদার্থের মলিকিউলগুলোর মধ্যে আমরা আকর্ষণ চিন্তা করি তাহলে সেটাকে বলা হয় সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। আর যদি আমরা ভিন্ন ভিন্ন পদার্থের মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণ চিন্তা করি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে, ভাইয়া আরেকবার বলে যাবে কষ্ট করে, বলছি তো, শোনো ভালো করে শোনো, বলছি। তাহলে পদার্থের ভিন্ন ভিন্ন পদার্থের মলিকিউলগুলো পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে আসঞ্জন বা আসক্তি বল। তাহলে আমরা এখানে আসঞ্জন আসক্তি নিয়ে আলোচনা করব না, ভিন্ন ভিন্ন মলিকিউলগুলো নিয়ে আকর্ষণ বল চিন্তা করব না, একই পদার্থের মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণ চিন্তা করব। তাহলে একই পদার্থের মলিকিউলগুলোর মধ্যে যে আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স বা এটাকে বলা হয় সংশক্তি বল। সংশক্তি বল। এবার দেখো, চিন্তা করো, কোনো একটা পদার্থ, সেই পদার্থের একটা সার্টেন খণ্ড হচ্ছে এটা। এবার এই পদার্থের দুইটা মলিকিউল, এ একটা মলিকিউল আর এ একটা মলিকিউল, স্বাভাবিক অবস্থায় এভাবে আছে, পাশাপাশি দুইটা মলিকিউল, তাদের সেন্টার টু সেন্টার এই যে ডিস্টেন্স, এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, দ্যাট ইজ আর। এই সেন্টার টু সেন্টার এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব, ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এই দুইটা মলিকুলের মধ্যকার যে দূরত্ব, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, স্বাভাবিক অবস্থায় এইভাবে আছে। এইবার যদি আমি এই মলিকুলগুলোকে দূরে দূরে নিয়ে যাই, দূরত্ব যদি বাড়াই, আর যদি বাড়াই, এদের মধ্যকার আর, এই আরটা যদি আমি বাড়াই, লিখবা না কিন্তু, ঠিক আছে, আরটা যদি বাড়ানো হয় তাহলে এরা দূরে সরে যাবে। তো দূরে সরে গেলে তো আকর্ষণ বল এফ যখন দূরে সরে যাচ্ছে তাহলে আকর্ষণ বল কি হবে? আকর্ষণ বল কমবে, ঠিক আছে, আকর্ষণ বলটা কমবে। তাহলে দূরে দূরে সরে গেলে এটা তো স্বাভাবিক, খুবই কমন সেন্স যে দূরে দূরে সরে গেলে আকর্ষণ বলটা কমবে। এই যে আকর্ষণ বলের এই ব্যাপারটা আমরা একটা সূত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যে এফ অ্যাট্রাকটিভ ফোর্স, সংক্ষেপে এফ এ দিয়েই লিখি শুধু,
পুরোটা না লিখি, এফ অ্যাট্রাকটিভ ফোর্স এফ এ এইটা ইকুয়াল টু মাইনাস এ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার পি। এই যে এই সূত্রের মাধ্যমে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কোত্থেকে এই সূত্র আসলে তোমার জানার দরকার নেই, তুমি জাস্ট আপাতত আমাকে একটু বিশ্বাস করো যে এইটা হচ্ছে এই পদার্থের ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকটিভ ফোর্স তার সূত্র। এই যে সূত্রটা এটাই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটাকে রিপ্রেজেন্ট করে, যেখানে এ আর পি হচ্ছে কনস্ট্যান্ট, এওপি দুইটা আরবিটারি কনস্ট্যান্ট, এওপি হচ্ছে ধ্রুবক। তো তোমার এ আর পি কি মিন করে জানার দরকার নেই, বোঝারও দরকার নেই, তুমি জাস্ট এইটুকু বোঝো এফ এর সাথে আর এর সম্পর্কটা কেমন। এফ এর সাথে আর এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে তাহলে বলের মানটা কমবে। তুমি বলতে পারো যে হ্যাঁ ভাই পি ঘাতের ব্যস্তানুপাতিক, ঠিক আছে ব্যস্তানুপাতিক তো, সে যত ঘাতেরই হোক ব্যস্তানুপাতিক তো। তাহলে আমরা বলতে পারি যে এফ এ অ্যাট্রাকটিভ ফোর্সটা, এই দুইটা মলিকুলার মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা সেটা দূরত্বের সাথে, অর্থাৎ তাদের আন্তঃনবিক যে দূরত্ব সেই দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। দূরত্ব বাড়বে, দূরে দূরে যাবে, সুতরাং আকর্ষণ বলটা কি হবে, কমবে। ঠিক আছে, কথা সত্য। এইবার আসো, এই কথাটা আংশিক সত্য, এই কথাটা পুরোপুরি সত্য না। এই ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকটিভ ফোর্স এটা দূরত্বের সাথে সমানুপাতিক এবং সাথে সাথে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। এবার কেন এরকম হইলো, দূরত্বের সাথে সমানুপাতিক, আবার বললাম দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, ভালো করে শুনবা, লিখবা না কিছু এখন, ভালো করে শোনো। দূরত্বের সাথে সমানুপাতিকও, ইভেন দূরত্বের সাথে ব্যস্তানুপাতিকও। এবার কেন আমি এরকম কথা বললাম, আমি তোমাকে একটা কথা বলছিলাম, একটা নির্দিষ্ট সীমার মধ্যে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে যদি আমি বলি, তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা এটা দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক না, প্রথমে সমানুপাতিক, তারপরে নির্দিষ্ট সীমা অতিক্রম করে গেলে তারপরে গিয়ে ব্যস্তানুপাতিক। তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট সীমার মধ্যে প্রথমে সমানুপাতিক, তারপরে সেই নির্দিষ্ট সীমাটা অতিক্রম করে যাওয়ার পরে তখন গিয়ে ব্যস্তানুপাতিক। ধরো এই যে পদার্থ, এই পদার্থের এই হচ্ছে একটা মলিকিউল। এবার এই মলিকিউল সে কি করে, সে ওই পদার্থের সবগুলো মলিকিউলকে কিন্তু আকর্ষণ করে না, সে তার আশেপাশের একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, এই যে ধরো এই হচ্ছে এলাকাটা, এই এলাকার মধ্যে যদি অন্য কোনো মলিকিউল থাকে তাহলে সে তাকে আকর্ষণ করে। এই এলাকার বাইরে কিন্তু সে আকর্ষণ করে না, তার আকর্ষণের ক্ষমতাটা আসলে এই এলাকার মধ্যে, মানে একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে কি। তাহলে তুমি চিন্তা করো, এই নির্দিষ্ট রিজিয়নের মধ্যে থাকলে, মধ্যে যদি থাকে, ধরো এই হচ্ছে ওই পদার্থের আরেকটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা হচ্ছে ওই পদার্থের আরেকটা মলিকিউল, তাহলে এদের মধ্যকার দূরত্ব হচ্ছে এইটা, এই যে মধ্যকার দূরত্ব। এবার আমি মনে করো এই মলিকিউলটাকে আস্তে 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 এই সীমানা বাউন্ডারির বাইরে নিয়ে যাচ্ছি। দেখো ভালো করে বোঝো, এটাকে আমি আস্তে আস্তে সীমানা বা বাউন্ডারির বাইরে নিয়ে যাচ্ছি, যে এটা এই দিকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে এলাকা, বর্ডার, বর্ডারের বাইরের দিকে যাচ্ছে। এই বর্ডারের বাইরের দিকে যত যাইতে থাকবে এ তত ওকে টানতে থাকবে, এ তত একে আকর্ষণ করে টানতে থাকবে। অর্থাৎ দূরত্বটা যত বাড়বে আকর্ষণটা তত বাড়বে, দূরত্বটা যত বাড়বে আকর্ষণটা তত বাড়বে, দূরত্বটা যত বাড়বে আকর্ষণটা তত বাড়বে। কোনটুকুর মধ্যে, এই নির্দিষ্ট এলাকার মধ্যে, এই এলাকাটার মধ্যে, এই এলাকার মধ্যে মলিকিউলটাকে তুমি যত দূরে নিয়ে যাবা তত কিন্তু এই মলিকিউলটা তাকে আকর্ষণ করতে চাইবে, ধরে রাখতে চাইবে। কিন্তু এই এলাকাটা, এই লিমিটটা অতিক্রম করে তুমি যদি বাইরে চলে যাও তখন আর সে কি করবে, এই সম্পর্কটা আর মানবে না, তখন এই সম্পর্কটা মানবে। অর্থাৎ এই সীমানা ছাড়াই যখন চলে যাবা তখন দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা এবার কমবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখাবে। কিন্তু এই নির্দিষ্ট এলাকার মধ্যে, লিমিটের মধ্যে, রিজিয়নের মধ্যে সে সম্পর্কটা সমানুপাতিক দেখাবে। তাহলে আন্তঃনবিক আকর্ষণ বলের সাথে দূরত্বের সম্পর্ক দুই রকম। প্রথমে এই বাউন্ডারির মধ্যে হচ্ছে সমানুপাতিক, তারপরে বাউন্ডারি অতিক্রম করে যাওয়ার পরে কিন্তু ব্যস্তানুপাতিক। কথা কি বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমাদের লেখার দরকার, এখানে যেহেতু লেখা আছে, এটা হচ্ছে মলিকুলটা, এটা হচ্ছে তার রিজিয়ন, তার এলাকা। তাহলে এই এলাকার মধ্যে যদি মলিকিউল থাকে তাহলে এই যে দূরত্বটা আর এর সাথে আকর্ষণ বলের সম্পর্ক এফটা হচ্ছে এর সাথে আর এর সাথে সমানুপাতিক। এবার যদি দূরত্ব অতিক্রম, এই লিমিটটা, এই সীমাটা অতিক্রম করে বাইরে যখন চলে যাবে তখন দূরত্ব বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক, তখন এফ হচ্ছে এই দূরত্বের সাথে তখন হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এই রিজিয়নের মধ্যে সমানুপাতিক, রিজিয়ন অতিক্রম করে গেলে তখন কিন্তু সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আমরা একটু এই ব্যাপারটা একটু এখানে লিখি, এই যে ওই ব্যাপারটা এখানে লিখি, এখানে সাইডে একটু লিখে রাখি যে এইটা হচ্ছে এলাকা, বাউন্ডারি, নির্দিষ্ট রিজিয়ন। তাহলে এই একটা মলিকিউল আর এই একটা মলিকিউল,
তাহলে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে এই যে এদিকে চলে যাচ্ছে অর্থাৎ দূরত্ব আর, এই আর এর সাথে এফ এ এটা হচ্ছে সমানুপাতিক বাইরে গিয়ে এখানে যখন যাবে, এই মলিকুলটা যখন এখানে চলে গেল তখন এই যে আর দূরত্ব আর এটা থেকে এটা দূরত্ব আর এর সাথে এই যে সম্পর্কটা আকর্ষণ বলের যে সম্পর্কটা সেইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে নির্দিষ্ট রিজিয়নের মধ্যে সমানুপাতিক, এই রিজিয়নের বাইরে গিয়ে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা মাথায় রাখবা। তাহলে আন্তঃনবিক আকর্ষণ বলের সাথে কেউ যদি জিজ্ঞেস করে আন্তঃনবিক আকর্ষণ বলের সাথে ইন্টারমলিকুলার যে ডিস্টেন্স তার সম্পর্ক কি, তুমি বলবা প্রথমে হচ্ছে সমানুপাতিক, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে প্রথমে হচ্ছে সমানুপাতিক, তারপরে নির্দিষ্ট লিমিট অতিক্রম করে গিয়ে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এইভাবে সুন্দর করে তাকে বলে দিবা। সরাসরি কিন্তু সমানুপাতিক বা সরাসরি কিন্তু ব্যস্তানুপাতিক বলবা না, তাহলে কিন্তু সে ধরা দিবে যে না তোমার হয়নি। তাহলে তুমি তাকে ভেঙে এভাবে সুন্দর করে বুঝাই দিবা। তাহলে আমরা এই কথাটা একটু লিখি, আমরা এই কথাটা এই বাংলা কথাটা একটু লিখি যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধির সাথে সাথে, আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধির সাথে আন্তঃআণবিক বল অ্যাট্রাকশন ফোর্স এফ এ এটা বাড়ে অর্থাৎ সমানুপাতিক, সীমার বাইরে গিয়ে কমে, সীমার বাইরে গিয়ে কমে। এটা খুব বাস্তবধর্মী কথা, কিন্তু এটা খুব বাস্তবধর্মী কথা। দেখো কেন বললাম বাস্তবধর্মী কথা, ধরো এইটা হচ্ছে কোনো ফ্যামিলির হাজবেন্ড আর এটা হচ্ছে তার ওয়াইফ। ধরো ধরো তুমি বিয়ে করে নিছো, এটা তোমার ওয়াইফ, এটা তুমি। এবার এইটা হচ্ছে ঘরের দরজা, তোমরা ঘরের মধ্যে আসো, এটা হচ্ছে ঘরের দরজা, এই যে বাউন্ডারি এইটা। এবার হয় না ঘরের মধ্যে থাকলে অনেক সময় স্বামী স্ত্রী টোকাটুকি লাগে না, টোকাটুকি ঝগড়াঝাটি হয় না? তো মনে করো এই যে তোমার সাথে ঝগড়াঝাটি হয়েছে তার, এবার ঝগড়াঝাটি হইলেই ওয়াইফরা নর্মালি যেটা করে কি করে, বাপের বাড়ি চলে যাওয়ার একটা হুমকি দেখায়। তো কি হবে, এর সাথে ঝগড়াঝাটি লাগছে, তোমার সাথে আর কি ঝগড়াঝাটি লাগছে, লাগলে সে কি করবে, বাপের বাড়ি যাওয়ার হুমকি দেখাবে, অর্থাৎ দরজার দিকে চলে যাচ্ছে। এই দেখো এই যে দরজার বাইরের দিকে চলে যাচ্ছে, হুমকি দেখাচ্ছে, একটু 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 করে দরজার দিকে আগাচ্ছে। যখন একটু 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 করে দরজার দিকে আগাবে ঝগড়াঝাটি করে, যখন একটু একটু করে ব্যাগটা গুছাইনি দরজার দিকে আগাবে, তখন কিন্তু তোমার একটু মন গলে যাবে, তখন কিন্তু তোমার একটু মন খারাপ হয়ে যাবে, বা তুমি কিন্তু একটু কূটনৈতিকভাবে চিন্তা করবা যে আচ্ছা এই যদি চলে যায় তাহলে তো আমার রান্না করে দেওয়ার লোক টোক থাকবে না, এটা কিন্তু মনে মনে চিন্তা করবা। তাহলে মনে মনে এটা চিন্তা করে তুমি কি করবা, তাকে ডাকবা না, এই তুমি যাইও না, আসো তুমি যাইও না। যত সে দরজার দিকে যাবে তত তুমি কিন্তু টানবা, ঠিক আছে? যত সে দরজার দিকে যাবে তত তুমি কিন্তু ঠেকানোর চেষ্টা করবা, টানবা, আকর্ষণ করবা, টানবা, টেনে রাখার চেষ্টা করবা যে যা হয়েছে ভুলে যাও, থাকো, তুমি যাইও না বাপের বাড়ি, এভাবে সুন্দর করে তুমি বুঝাবা, কি তাই না? তাহলে যত দরজার দিকে চলে যাইতে থাকবে, এই যে দরজা হচ্ছে বাউন্ডারি লিমিট, যত দরজার দিকে চলে যাইতে থাকবে তত কিন্তু তুমি টানবা। তাহলে সম্পর্কটা কেমন হইলো, দূরত্বের সাথে দরজার দিকে যাওয়ার সাথে এই যে টানার যে সম্পর্কটা, এই সম্পর্কটা কেমন হইলো, অ্যাট্রাকটিভ ফোর্সের সম্পর্কটা কেমন হইলো, সমানুপাতিক। এইবার মনে করো এ এত জেদি, ঠিক আছে, তোমাকে মনে করো যে রাইখা একেবারে চলে যাচ্ছে, তাহলে দরজা দরজা সীমা বাউন্ডারি এটা অতিক্রম করে বের হয়ে চলে গেছে, এই যে বের হয়ে চলে গেছে। এইবার বলো তো চলে গেছেই, দরজা অতিক্রম করে বাইরে বের হয়ে চলে গেছেই, একটু পরে গাড়িতে উঠে যাবে। এইবার তুমি চিন্তা করবে না আটকানোর অনেক চেষ্টা করলাম, থাকলো না, হ্যাঁ আটকানোর অনেক চেষ্টা করছো, এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে নিজের আকৃতি ধরে রাখার অনেক চেষ্টা করছো, কিন্তু সীমাটা অতিক্রম করে চলে গেছে। এই যখনই সীমাটা অতিক্রম করে চলে যাবে তখন তুমি নিজেই হাল ছেড়ে দিবে, ধুর যাক, ঠিক আছে? এবার যত দূরে যাবে তত তোমার মন থেকে কিন্তু টান আস্তে আস্তে কমতে থাকবে, যত দূরে যাবে, যত দূরে সরে যাইতে থাকবে, যত দিন যাইতে থাকবে, যত দূরে সরতে থাকবে তত কিন্তু কি হবে, তুমি বলবা যাক, যত দূরে যাইতে থাকবে তোমার টান তত কমবে, আকর্ষণ তত কমবে। তাহলে এই পাশে গিয়ে সম্পর্কটা কেমন হইলো, ব্যস্তানুপাতিক। কথা কি বুঝতে পারছো? এটা খুবই বাস্তবধর্মী কথা কিন্তু, তাই না? প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলে কিন্তু। তাহলে যত দূরে এবার যাবে, বাউন্ডারি অতিক্রম করে দরজা অতিক্রম করে যত বাইরে বের হয়ে চলে যাবে তত কিন্তু তোমার আকর্ষণটা কমবে, তোমার টান কমবে, তুমি মনে মনে ভাববা আরেকটা বিয়ে করে নিব, ঠিক আছে? এই জিনিসগুলো ভাববা কিন্তু তুমি। তো এই অ্যাটমের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটে, যেটা হচ্ছে অ্যাটমের স্থিতিস্থাপক সীমা বা বাউন্ডারি, এর মধ্যে টেনে ধরে রাখার চেষ্টা করবে, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক হারে বাড়বে, সীমা অতিক্রম করে চলে যাও তাহলে কি হবে, এবার কমতে থাকবে। তাহলে এই হচ্ছে ঘটনাটা, কি ক্লিয়ার? এইবার আসো আন্তঃআণবিক বিকর্ষণ বল নিয়ে এবার একটু কথা বলি। আন্তঃআণবিক বিকর্ষণ বল, এই যে কোন একটা পদার্থের একটা সার্টেন পোর্শন চিন্তা করলাম আমরা, এবার এর মধ্যে দুইটা অ্যাটম, এ একটা অ্যাটম আর এ একটা অ্যাটম,
এটা হচ্ছে তাদের স্বাভাবিক দূরত্ব, এই যে স্বাভাবিক দূরত্ব, এটা হচ্ছে আর। দেখো দুইটা অ্যাটম কিন্তু পরস্পরের সাথে একেবারে ওভারল্যাপ করে লেগে লেগে থাকে তা না। দুইটা অ্যাটমের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকে, এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স একটা ফাঁকা জায়গা, ফাঁকা দূরত্ব থাকে, সেই দূরত্বটাকে আমরা বলি আন্তঃনবিক দূরত্ব, তাই না? তাহলে এই যে আন্তঃনবিক দূরত্বটা দেখো, এবার এবার আমি কি করব, এই দুইটা অ্যাটমকে আরো ঠেসে আরো কাছাকাছি নিয়ে আসবো। যখন ঠেসে আরো কাছাকাছি নিয়ে আসবো তখন কিন্তু তারা বিকর্ষণ করবে, তখন কি তারা বিকর্ষণ করবে। তাহলে আমি যখন এই দুইটাকে ঠাসাঠাসি করে দুইটাকে খুব গায়ে গায়ে লাগাই নিয়ে আসবো আর কি, এই যে পরস্পরের খুব কাছাকাছি নিয়ে আসবো, তখন দেখো এদের সেন্টার টু সেন্টার দূরত্বটা আগের চেয়ে কমে যাবে। ধরো আগের এই স্বাভাবিক দূরত্বটাকে আমি আর নট দিয়ে প্রকাশ করলাম, আর এখন এই যে দূরত্ব আর, সেটা আর নটের তুলনায় কম হয়ে গেল। যখন এইভাবে দুইটা অ্যাটমকে তুমি পরস্পরের সাথে মনে করো ওভারল্যাপ করে দেওয়ার চেষ্টা করবা, পরস্পরের খুব কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবা, স্বাভাবিক দূরত্বের চেয়ে ইন্টারমলিকুলার যে ডিস্টেন্সটা, নর্মাল যে ডিস্টেন্সটা, তার চেয়ে যখন তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা তুমি কমাই ফেলবা, চাপ দিয়ে ধরো কমাই ফেলছো, তেমন এই স্প্রিং এর মতো, এই যে স্প্রিংটাকে ধরে আমি এভাবে চাপ দিয়ে সংকুচিত করে ফেলছি, এভাবে স্প্রিংটাকে ধরে ধরো এভাবে ধরে চাপ দিয়ে সংকুচিত করে ফেলছি, তাহলে কি করছি, পূর্বের স্বাভাবিক যে দূরত্ব তার তুলনায় কি করছি, সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কমাই ফেলছি। যখন কমাই ফেলবো তখন ধরো বিকর্ষণ করবে। আমি যদি খুবই ইন্টারমলিকুলার লেভেলে গিয়ে চিন্তা করি যে এই বিকর্ষণ বলটা আসে কেন, কারণ এই যে দেখো দুইটা অ্যাটম, এই দুইটা অ্যাটমের যে কক্ষপথগুলো আছে এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনের ক্লাউড আছে, তো ইলেকট্রন তো ঋণাত্মক, তাহলে এর যে এই কক্ষপথের ইলেকট্রনগুলো আর এর যে কক্ষপথের ইলেকট্রনগুলো যখন আমি কাছাকাছি নিয়ে আসবো তখন ইলেকট্রনগুলো কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে বিকর্ষণ করে, বিকর্ষণ করে এই যে দূরে সরাই দিবে। তাহলে হইতে পারে যে এই যে হ্যাঁ এই ইলেকট্রনগুলোর জন্য এই বিকর্ষণ বলের উৎপত্তিটা ঘটে। তাহলে বিকর্ষণ বলটা কাজ করে, দেখো বিকর্ষণ বলটা কাজ করে দূরে সরাই দিতে যাচ্ছে, এটা হচ্ছে রিপালসিভ ফোর্স, তো এটাকে আমরা এফ আর দিয়ে লিখি, ঠিক আছে, এটা হচ্ছে এফ আর। তাহলে এই এফ আরটা এইটা দূরত্বের সাথে কেমন সম্পর্কযুক্ত বলো? দূরত্ব যত স্বাভাবিক, এই যে আর নটের চেয়ে দূরত্ব যত কম হচ্ছে, যত কাছাকাছি আসবে দূরত্ব তত কম, যত কাছাকাছি আসবে দূরত্ব তত কম, তত বিকর্ষণ করে সরাই দিবে, তত ধাক্কা দিয়ে সরাই দিবে। তাহলে যত ওভারল্যাপ করাই দিব, যত আমি কাছাকাছি নিয়ে আসবো তত বিকর্ষণ করে ধাক্কা দিয়ে সরাই দিব। তাহলে এই ক্ষেত্রে সম্পর্কটা কেমন বলো তো ভাই? এই ক্ষেত্রে সম্পর্কটা কেমন, দূরত্বের সাথে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক, দূরত্ব কম বেশি ধাক্কা, দূরত্ব কম বেশি ধাক্কা। তাহলে এফ আর রিপালসিভ ফোর্স, এইটা হচ্ছে এই যে সূত্রটা, এটা হচ্ছে বি ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার কিউ, ঠিক আছে, এটাও ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এই যে সম্পর্কটা। তাহলে এর সম্পর্ক কিন্তু দুটো ছিল, এই একটা আর এই একটা, দুইটা সম্পর্ক কিন্তু, এটা হচ্ছে সীমানার বাইরে গিয়ে ব্যস্তানুপাতিক, সীমানার মধ্যে সমানুপাতিক, কিন্তু এর সম্পর্ক একটাই সম্পর্ক একটা। কারণ এবার দেখো, এবার কোনো নির্দিষ্ট সীমা অতিক্রম করার ব্যাপার স্যাপার নেই, যত কাছাকাছি নিয়ে আসবো তত বেশি বিকর্ষণ করবে, দুইটা অ্যাটমকে যত ওভারল্যাপ করে দেওয়ার চেষ্টা করব তত বেশি বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ বলের সাথে দেখো দূরত্ব যত কমবে, আন্তঃনবিক দূরত্ব যত কমবে, বিকর্ষণ বল তত বেশি। তাহলে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এইখানে ওই একই কথা, বি এবং কিউ, বি ও কিউ এরা হচ্ছে কনস্ট্যান্ট, এরা হচ্ছে ধ্রুবক, আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। এই যে সম্পর্ক, অনেকে বলতে পারো ভাই এই সম্পর্ক আপনি কোথায় পাইলেন? এটা মনে করো তোমরা যখন হায়ার স্টাডি করবা তখন তোমরা বিভিন্ন অনার্সের বইতে এই সম্পর্কগুলো পাবা, ইন্টারমলিকুলার লেভেলে যখন তোমরা আলোচনা করবা তখন তোমরা এগুলো পাবা, আপাতত তোমরা আমাকে বিশ্বাস করো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ঘটনাটা। তাহলে আমরা একটু বাংলায় এখানে একটু ঘটনাটা লিখে রাখি। এখানে তাহলে আমরা কি বলতে পারি যে আন্তঃনবিক দূরত্ব কমার সাথে সাথে, আণবিক দূরত্ব এটা কমার সাথে সাথে, আন্তঃনবিক দূরত্ব যত কমবে রিপালসিভ ফোর্স এফ আর তত বাড়বে, কমার সাথে সাথে এফ আরটা বাড়বে। তাহলে এই হচ্ছে সম্পর্কটা। তাহলে এবার দেখো দুইটা সম্পর্ক প্যারালালি, দুইটা সম্পর্ক তুমি মাথায় রাখো। এই যে ব্যাপারগুলো যা বললাম এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি কোত্থেকে সেটাই তুমি বুঝে যাবা। তাহলে একটা জিনিস খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যখন দুইটা অ্যাটম পরস্পর থেকে দূরে সরে যাবে তখন এই যে নির্দিষ্ট সীমার মধ্যে, আমরা কিন্তু সীমার বাইরে চিন্তা করবো না, কারণ আমাদের ডেফিনেশনই ছিল, আমি তোমাকে মার্ক করে দিছি যে এই লাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে। তাহলে আমরা সীমার বাইরে, এখানে কিন্তু সীমার বাইরে কোনো কথা বলবো না। সীমার বাইরে তো স্থিতিস্থাপক ধর্মই নষ্ট হয়ে গেছে, একটা স্প্রিংকে টেনে তুমি প্রসারিত করছো, এমনভাবে প্রসারিত করছো স্থায়ীভাবে বিকৃত হয়ে গেছে, ওই আলোচনা আমরা করবো না, আমরা স্থিতিস্থাপক ধর্মের মধ্যে আলোচনা করতে চাই। তাহলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে দুইটা অ্যাটমকে আমি যখন টেনে দূরে নিয়ে যাব, দুইটা অ্যাটম যখন স্বাভাবিক দূরত্বের চেয়ে বেশি দূরত্বে যাবে নির্দিষ্ট সীমার মধ্যে, তখন তারা আকর্ষণ করবে, পরস্পরকে বেশি বলে আকর্ষণ করবে, টানবে, টেনে পূর্বের অবস্থায় ফিরতে চাইবে, বুঝলা?
আবার যখন আমি কি করব, চাপ দিয়ে যখন সংকুচিত করব, স্বাভাবিক দূরত্বের চেয়ে দূরত্ব যখন কম করব, তখন বিকর্ষণ বলটা প্রকট হবে। এই যে এখানে তখন বিকর্ষণ বলটা প্রকট হবে। বিকর্ষণ বল প্রকট হয়ে তখন ধাক্কা দিয়ে দুইটা অ্যাটমকে আবার পূর্বের অবস্থায় পাঠিয়ে দিবে, পূর্বের স্বাভাবিক দূরত্বে পাঠিয়ে দিবে। তাহলে পূর্বের স্বাভাবিক দূরত্বে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার এই যে প্রবণতা, সেই প্রবণতাটাই হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। কথা কি বুঝছো? পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাই হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। তাহলে টেনে প্রসারিত করলে অ্যাট্রাকটিভ ফোর্সটা পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছে, আর চাপ দিয়ে সংকুচিত করলে ধাক্কা দিয়ে রিপালসিভ ফোর্সটা, বিকর্ষণ বলটা পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছে। এটাই তো স্থিতিস্থাপকতা, এটাই তো স্থিতিস্থাপক ধর্ম। তাহলে এই ব্যাপারগুলো আমরা একটু সুন্দর করে এখন একে বুঝবো। কি কথা কি বুঝছো বলো, আমার কথা কি বোঝা যায়? তাহলে দেখো, দুইটা অ্যাটমের স্বাভাবিক দূরত্ব, ধরো কোনো একটা পদার্থে বা কোনো একটা বস্তুতে এই যে দুইটা অ্যাটমের স্বাভাবিক যে দূরত্বটা, এই স্বাভাবিক দূরত্ব হচ্ছে এইটা হচ্ছে স্বাভাবিক দূরত্ব। এই স্বাভাবিক আন্তঃআণবিক দূরত্বটাকে আর নট বলা হয়, আর নট। এবার আমি কি করলাম, টেনে প্রসারিত করলাম। তাহলে টেনে প্রসারিত করলে দুইটা অ্যাটম দূরে দূরে সরে যাবে। এই যে টেনে প্রসারিত করার পরে চিত্রটা হচ্ছে এটা। তাহলে দুইটা অ্যাটম তাদের পূর্বের দূরত্বের তুলনায় বেশি দূরে দূরে সরে যাবে। এটা কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে, নির্দিষ্ট সীমার বাইরে আমরা কোনো কথাই বলবো না, নির্দিষ্ট সীমার বাইরে আমরা কোনো কথাই বলবো না। তাহলে এই যে দূরত্বটা আর, সেটা কিন্তু দেখো স্বাভাবিক আর নট দূরত্ব, আন্তঃআণবিক যে স্বাভাবিক আর নট দূরত্ব তার চেয়ে বেশি। তাহলে তার চেয়ে বেশি আমি কিভাবে করলাম, আমি এইভাবে টেনে প্রসারিত করছি, আমি বাইরে থেকে বল দিয়ে টেনে প্রসারিত করছি। এবার দেখো বস্তু কি চাই। তাহলে টেনে যখন প্রসারিত করব, তখন এই যে অ্যাট্রাকটিভ ফোর্স নির্দিষ্ট সীমার মধ্যে, অ্যাট্রাকটিভ ফোর্স যত বেশি দূরত্ব, অ্যাট্রাকটিভ ফোর্স তত বেশি। এই যে এফ এ, এটা হচ্ছে এফ এ। তাহলে এইটা তাকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়া হবে। ঠিক বুঝতে পারছো? তাহলে এইটা তখন কি হবে, নিট বলটা তখন কি হবে, আকর্ষণ ধর্মী। অনেকে বলতো ভাই রিপালসিভ ফোর্স কি নাই? হ্যাঁ, রিপালসিভ ফোর্স আছে। দেখো এবার খুব ভালো করে বোঝো যে যখন স্বাভাবিক অবস্থায় আছে, তখন অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স এই দুইটা পরস্পর সমান। দেখো আমি এখানে একটু আলাদা করে আঁকতেছি। এই যে স্বাভাবিক অবস্থা, তাহলে স্বাভাবিক অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব এটা, তখন এই দুইটা অ্যাটম পরস্পরকে যে বলে আকর্ষণ করে, এই যে এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স এফ এ, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স এফ এ। বিকর্ষণ বল হ্যাঁ আছে, বিকর্ষণ বল সেটাও আছে। তাহলে বিকর্ষণ বল এফ আর, এই যে বিকর্ষণ বল এফ আর স্বাভাবিক অবস্থায়, এই যে এফ আর। তাহলে তুমি আসো, দুইটার উপরেই আমরা চিন্তা করবো। এটার উপর এফ এ এফ আর, এইটার উপর এফ এ এফ আর। স্বাভাবিক অবস্থায় এই যে দূরত্বটা, দ্যাট ইজ আর নট। স্বাভাবিক অবস্থায় বলো লব্ধি বলটা এফ এ বেশি নাকি লব্ধি বলটা এফ আর বেশি? লব্ধি বল কোনটা, কোনটা বেশি লব্ধি? দুটোই সমান সমান স্বাভাবিক অবস্থায় না? তাহলে স্বাভাবিক অবস্থায় হলে দুটোই সমান সমান। তাহলে নিট বল শূন্য, এফ নিট স্বাভাবিক অবস্থায় শূন্য। কেন এফ নিট শূন্য? কারণ লব্ধিটা হচ্ছে এফ এ আর এফ আর এর লব্ধি, এফ এ আর এফ আর এর লব্ধি। তাহলে স্বাভাবিক অবস্থায় লব্ধি বলটা শূন্য, স্বাভাবিক অবস্থায়। কারণ লব্ধি বল যদি শূন্য না হইতো, ধরো আকর্ষণ বলটা বেশি, তাহলে তো স্বাভাবিক আর নট দূরত্বে থাকতো না, তাহলে তারা আরো কাছাকাছি চলে আসতো। যদি হয়তো বিকর্ষণ বলটা বেশি, তাহলে আরো দূরে সরে যাইতো। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট দূরত্বে তারা দুইটা পরস্পর একটা নির্দিষ্ট আর নট দূরত্বে অবস্থান করতেছে, তার মানে ওই দূরত্বে নিট ফোর্স নাই, নিট ফোর্স জিরো। দ্যাট মিনস অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স দুইটা পরস্পর সমান, দুইটা ইকুয়াল। স্বাভাবিক অবস্থায় দুইটা ইকুয়াল। এবার যখন আমি টেনে যখন প্রসারিত করব, নির্দিষ্ট সীমার মধ্যে যখন দূরে নিয়ে যাব, তখন অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হবে রিপালসিভ ফোর্সের তুলনায়। তাহলে তখন লব্ধি বলটা কোনটা? ঠিক আছে, যখন আমি টেনে দূরে নিয়ে যাচ্ছি, দেখো আমি এখানে ডিটেলস এঁকে দেখাচ্ছি। যখন আমি টেনে দূরে নিয়ে যাচ্ছি, এই যে দূরে নিয়ে যাচ্ছি, তখন অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যাচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে। এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা এফ এ এটা বেড়ে যাচ্ছে, কিন্তু রিপালসিভ ফোর্সটা তো কম। রিপালসিভ ফোর্সটা এফ আর, এই যে এফ আর এটা তো কম। তাহলে তুমি একটু তাকাও, বোর্ডে দেখো, দেখো দেখো নিট ফোর্স কোনটা তুমি বুঝবা। এটা বড়, দেখো এটা বড় আর এটা ছোট। তাহলে লব্ধি বলটা কোন দিকে? লব্ধি বলটা এই দিকে। এটা বড়, এটা ছোট। যখন আমি দূরে নিয়ে গেছি, দূরে নিয়ে গেলে নির্দিষ্ট সীমার মধ্যে দূরে নিয়ে গেলে অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়বে, সমানুপাতিক বাড়বে, অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়বে। রিপালসিভ ফোর্সটা আগের মতোই ছিল, দূরে নিয়ে যাওয়ার কারণে অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়ছে। তাহলে যদি অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে এফ এটা বড় আর এফ আরটা ছোট, এফ আরটা ছোট। তাহলে নিট ফোর্স, লব্ধি ফোর্স কোনটা এবং কোন দিকে বলো? লব্ধি ফোর্সটা কোনটা এবং কোন দিকে? তাহলে লব্ধি ফোর্সটা দেখো তো, নিট ফোর্সটা এদিকে না? নিট যে ফোর্সটা, সেই নিট ফোর্সটা এদিকে না? দেখো তো, তাহলে এটাই হচ্ছে নিট ফোর্স। এই যে এর উপর যদি নিট ফোর্সটা চিন্তা করি, তাহলে নিট ফোর্সটা এদিকে, এটাই হচ্ছে এফ নিট। তাহলে এই এফ নিটটা এবার কত? এফ নিট এইটা হবে এফ এ মাইনাস
এফ এ মাইনাস এফ আর। তাহলে এফ এটা বড়, এফ আরটা ছোট, তাহলে লব্ধি বলটা কি ধর্মী হবে? এটা আকর্ষণ ধর্মী হবে না বিকর্ষণ ধর্মী হবে? বলো তো লব্ধি বলটা। তাহলে লব্ধি বলটা হবে আকর্ষণ ধর্মী। ঠিক আছে, আমি কিন্তু ডিটেলস এখানে ভেঙে দেখালাম যে লব্ধি বলটা হবে আকর্ষণ ধর্মী। এখানে সেই লব্ধি বলটাই আমি আঁকছি, এখানে একেবারে ভেঙে দেখাইছি। এখানে সেই লব্ধি বলটাই আঁকছি যে লব্ধি বলটা কি ধর্মী, এই লব্ধি বলটা আকর্ষণ ধর্মী। তাহলে আমি যখন টেনে দুইটা অ্যাটমকে একটু দূরে দূরে নিয়ে যাব, তখন তাদের অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হয়ে লব্ধি বলটা থাকবে আকর্ষণ ধর্মী। আর আকর্ষণ ধর্মী বলের কারণে আমি যখন আমার বলটা অপসারণ করে নিব, তখন বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, তখন বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। কি কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো তো দেখি, এইবার ঘটনাটা তোমরা ব্যাখ্যা করবা। ঠিক আছে, আমি কিছু বলবো না, এবার ঘটনাটা তোমরা ব্যাখ্যা করবা। আমি কি করছি, এবার চাপ দিয়ে সংকুচিত করছি। তাহলে চাপ দিয়ে সংকুচিত করার চিত্রটা হচ্ছে এরকম। স্বাভাবিক অবস্থায় যদি এত দূরে থাকে, তাহলে চাপ দিয়ে সংকুচিত করলে একটু কমে যাবে। এই যে চাপ দিয়ে সংকুচিত করছি আমি। তাহলে আমি যখন চাপ দিয়ে সংকুচিত করব, তখন দুইটা অ্যাটম স্বাভাবিক দূরত্বের তুলনায় পরস্পরের খুবই কাছাকাছি চলে আসবে। স্বাভাবিক দূরত্বের তুলনায় পরস্পরের দেখো তো খুবই কাছাকাছি চলে আসছে না? এই তাহলে এই যে দূরত্বটা, এটা আর নটের চেয়ে এবার কম হবে। তাহলে কি বলছিলাম তোমাকে, যখন স্বাভাবিক দূরত্বের তুলনায় দূরত্বটা কম হবে, তখন এবার কোনটা বেশি হবে বলো? তখন এবার বিকর্ষণ বলটা প্রকট হবে। তাহলে বিকর্ষণ বলটা প্রকট হয়ে এইটাকে এদিকে সরাই দিতে চাইবে, এটাকে এদিকে সরাই দিতে চাইবে, মানে কাছাকাছি চলে আসছে, তখন কি করবে? দূরে সরাই দিবে। তাহলে এইটা তখন, এই যে নিট ফোর্সটা তখন হবে রিপালসিভ, এফ আর। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাটমিক ব্যাখ্যায় আসি, একেবারে অ্যাটমিক ব্যাখ্যা এখানে যেমন যেভাবে আঁকছি সেই ব্যাখ্যায় যদি আসি, তাহলে দেখো এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই যে তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে এইটা, এই দূরত্বটা আগের তুলনায় কম, স্বাভাবিক দূরত্ব আর নটের তুলনায় কম। তাহলে এই দেখো কি কি ছিল, অ্যাট্রাকশন ফোর্স আর রিপালসিভ ফোর্স দুটাই ছিল। দেখো এদিকে দেখো, এইটা হচ্ছে এফ এ, এই যে এটা হচ্ছে এফ এ ছিল, আর এই যে এফ আর ছিল, কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আসলে বিকর্ষণ বেশি, বিকর্ষণ ধাক্কা বেশি, ধাক্কা বেশি। তাহলে ধাক্কাটা বেশি, এফ আরটা বেশি, এফ আরটা বেশি। দেখো এই কারণে এফ আরটাকে বড় করে আসছি, এটা আছে ছোট। তাহলে এবার লব্ধি বলটা কোন দিকে থাকবে? লব্ধি বলটা থাকবে এই দিকে, এটাই হবে লব্ধি বল এফ নিট, এটাই হবে লব্ধি বল এফ নিট। আর এই এফ নিট বলটা এটা হবে এফ আর মাইনাস এফ এ। তাহলে এটা দেখো তো বহির্মুখী না অন্তর্মুখী? লব্ধি বলটা এবার বহির্মুখী না অন্তর্মুখী? দেখো এর উপর চিন্তা করো, এই অ্যাট্রাকশন ফোর্সটা কম আর বিকর্ষণ ফোর্সটা বেশি। এর উপর চিন্তা করো, অ্যাট্রাকশন ফোর্সটা কম, বিকর্ষণ ফোর্সটা বেশি। তাহলে বিকর্ষণ ফোর্সটা বেশি হওয়ার কারণে লব্ধি এদিকে, বিকর্ষণ ফোর্সটা বেশি হওয়ার কারণে লব্ধি এদিকে। তাহলে বহির্মুখী, এটা বিকর্ষণধর্মী, এই বিকর্ষণ করে তাই সেকে আবার পূর্বের অবস্থায় ঠেলে দিতে চাইবে। তাহলে দেখো টেনে লম্বা করলে আকর্ষণধর্মী বলটা পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাই, চাপ দিয়ে সংকুচিত করলে বিকর্ষণধর্মী বলটা পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাই। তাহলে এই যে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার এই যে প্রবণতা, এই যে ধর্মটা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি কোথা থেকে বোঝা গেছে? মানে খুবই সহজ কথা, খুবই সিম্পল কথা। স্বাভাবিক দূরত্বে আছে, দূরে নিয়ে যাচ্ছি, অ্যাট্রাকশন ফোর্স বেশি, টেনে কাছে নিয়ে আসতেছে। আবার যখন আমি কি করতেছি, দুইটাকে কাছাকাছি নিয়ে আসতেছি, তখন বিকর্ষণ বলটা বেশি, বিকর্ষণ বলটা বেশি হওয়ার কারণে ধাক্কা দিয়ে আবার বাইরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে বাইরের দিকে নিয়ে যাওয়া মানে কি? পূর্বের অবস্থায় ফেরত পাঠানো। তো এই পূর্বের অবস্থায় ফেরত পাঠানোর এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। কি কথা কি ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি। এবার শোনো, আমাদের বইয়ের দেখবা প্রথম দিকে দুইটা গ্রাফ আছে, এই দুইটা গ্রাফ আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই গ্রাফগুলো একটু জানা দরকার, ক্লিয়ার করে একটু বোঝা দরকার। তো এই গ্রাফটা বোঝানোর জন্যই দেখো আমি এত কথাবার্তা বললাম। তো আমরা এখন একটু গ্রাফটা আঁকবো, চেঞ্জ করলাম। তাহলে গ্রাফটা আঁকার জন্য যে জিনিসটা আগে আমার একটু দরকার, জানা দরকার, সেইটা আগে আমি একটু লিখে রাখি, খুব ভালো করে বুঝবা। দেখো তুমি স্প্রিং এর মতোই চিন্তা করো, ধরো কোনো একটা পদার্থ, সেই পদার্থের কয়েকটা অ্যাটম, এই যে পাশাপাশি কয়েকটা অ্যাটম, তুমি স্প্রিং এর মতো চিন্তা করতে পারো। ধরো আমি 6টা অ্যাটমকে পাশাপাশি আঁকলাম। এবার এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে আদিতে t=0 সময়ে এটা স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা t=0 সময়ে স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থায় তাদের মধ্যকার এই যে দূরত্বটা, ধরো আমি পাশাপাশি দুইটা অ্যাটম নিয়ে চিন্তা করলাম, এই দূরত্বটা দ্যাট ইজ r0, r=r0। এইবার আমি টেনে প্রসারিত করব,
টেনে প্রসারিত করব, যেমন স্প্রিং এর মতো। একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় এভাবে আছে, তাহলে টেনে প্রসারিত করলে স্প্রিংটা দেখতে এরকম হয়ে যাবে, টেনে প্রসারিত করলাম। ঠিক তেমনি এই অ্যাটমের ক্ষেত্রেও এই ঘটনাটাই ঘটবে। আমি টেনে যদি প্রসারিত করি তাহলে এটার আকৃতি দেখতে এরকম হবে, যে 6টা আঁকছি তো, 3 4 5 6, এই যে 6টা এরকম হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, টেনে প্রসারিত করলাম। একটু মাঝখানের দিকে আঁকি। তাহলে এটা কোন সময় টেনে প্রসারিত করছি দেখো, এটা হচ্ছে টি ইকুয়াল টু এটা হচ্ছে টি ইকুয়াল টু টি1 সময়ের ঘটনা, টি1 সময়ের ঘটনা আমি টেনে প্রসারিত করছি। তাহলে আমি যে বলটা প্রয়োগ করলাম এক্সটার্নাল এজেন্ট হিসাবে, আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা বাইরের দিকে, এই যে FEXT দ্যাট মিনস এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, এটা আমি প্রয়োগ করলাম FEXT। তাহলে বলো এবার বলো বস্তুর স্থিতিস্থাপক ধর্মের জন্য প্রদত্ত বল কোন দিকে হবে, ভেতরের দিকে। এবং সে ভেতরের দিকে যে বলটা সেটা কোন ধর্মী হবে, অ্যাট্রাকটিভ ফোর্স। এই যে ভেতরের দিকে অ্যাট্রাকটিভ ফোর্স, এটা তাকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাবে। লব্ধি বলটা হবে আকর্ষণ ধর্মী, ঠিক আছে, লব্ধি বলটা হবে আকর্ষণ ধর্মী, এটা তাকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাইবে। এবার মনে করো তুমি এমন টান দিছো, এত বেশি টান দিছো, ওই যে নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলছে, এত বেশি টান দিছো নির্দিষ্ট সীমা অতিক্রম করে এটা মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে। তাহলে মাঝখান দিয়ে ছিঁড়ে যাওয়ার পরে ধরো খুব ভালো হয় যদি তুমি হচ্ছে একটা ওই যে টাকার বান্ডিল বাঁধা যে গার্ডার থাকে না, যে রাবার, ঠিক আছে, ওরকম একটা রাবার নিয়ে চিন্তা করো। রাবারকে টেনে প্রসারিত করছো করে এমন টান দিছো ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে দুইটা খণ্ড হয়ে গেছে, ছিঁড়ে যাওয়ার পরে দুইটা খণ্ড হয়ে গেছে। এবার খুব ভালো করে দেখো তো, ওই দুইটা খণ্ড আদিতে যেমন ছিল সেরকম চলে আসছে না? দেখো রাবার দিলে খুব ভালো উদাহরণ, মানে রাবার উদাহরণ দিলে তুমি খুব ভালো ব্যাপারটা বুঝবা। রাবারকে টেনে প্রসারিত করছে, মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গিয়ে ঠিক আগের অবস্থায় চলে আসছে না, আগের মতো দেখতে হয়ে গেছে না? তাহলে ছিঁড়ে যাওয়ার পরে দেখতে আগের মতো হয়ে যাবে। তো এটাকে আমি টেনে প্রসারিত করে এমন টান দিছি, টেনে প্রসারিত করে একবারে ছিঁড়েই ফেলছি। তাহলে এবার T=T2 সময়ের ঘটনা, T=T2 সময়ের ঘটনা, T2 সময়ের ঘটনা হচ্ছে কি, টেনে প্রসারিত করে ছিঁড়েই ফেলছি। তাহলে ছিঁড়ে ফেলার পরে সেটা দেখতে আগের মতো হয়ে গেছে, এই যে আগের মতো কিন্তু মাঝখান দিয়ে ছেঁড়া, এই দেখো এই যে মাঝখান দিয়ে কাটা, মাঝখান দিয়ে ছেঁড়া। তাহলে বলো তো এবার নিট ফোর্স কত হয়ে গেছে আবার? আগে যেমন নিট ফোর্স কত ছিল, F নিট কত ছিল, F নিট ছিল 0, এখন আবার কত হয়ে গেছে, F নিট কত হয়ে গেছে, F নিট হয়ে গেছে 0, ঠিক আছে, এখন আবার F নিট হয়ে গেছে 0। দেখো এই যে দুইটা অ্যাটমের মধ্যকার যে দূরত্বটা সেটা আবার R নটে ফেরত চলে গেছে, কিন্তু কি হয়েছে, আমি টেনে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলছি, সহজ কথা। তাহলে এইটা হচ্ছে একটা ঘটনা। এইবার আসো পরবর্তীতে আমি কি করব, এটা একটা ঘটনা। এবার আমি টেনে প্রসারিত করব না, চাপ দিয়ে সংকুচিত করব। তাহলে চাপ দিয়ে সংকুচিত করলে দেখো এটা ছিল হচ্ছে স্বাভাবিক অবস্থা, T=T0 সময়ের ঘটনা আর কি, T=0 সময়ের ঘটনা, স্বাভাবিক অবস্থা, আমি কোনো বল প্রয়োগ করি নাই, স্বাভাবিক অবস্থা, কোনো বল প্রয়োগ করা হয়নি। তাদের মধ্যকার দুইটা অ্যাটমের মধ্যকার, পাশাপাশি দুইটা অ্যাটমের মধ্যকার যে স্বাভাবিক দূরত্ব, দ্যাট ইজ R নট। এবার চাপ দিয়ে সংকুচিত করো। এইবার আমি এক্সটার্নাল এজেন্ট হিসাবে বল প্রয়োগ করছি, কিন্তু কি কেমন বল প্রয়োগ করছি, সংকুচিত করছি, সংকুচিত করার জন্য বল প্রয়োগ করছি। আগে টেনশন ফোর্স দিছিলাম, এবার টেনশন ফোর্স না, এবার সংকোচন করার জন্য বল দেওয়া হয়েছে। তাহলে সংকোচন করার জন্য বল দিলে দেখবা অ্যাটমগুলা এরকম অবস্থায় চলে আসবে। স্প্রিং এর কথা চিন্তা করো, একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় ছিল এই, এবার সংকুচিত করলে স্প্রিংটা দেখতে এরকম হয়ে যাবে না, সংকুচিত করলে এরকম হয়ে যাবে, ঠিক তেমনি ঘটনা ঘটবে। তাহলে সংকুচিত করার পরে এটা দেখতে এরকম হয়ে যাবে, 3 4 5 6 সংকুচিত করছি। তাহলে এক্সটার্নাল এজেন্ট আমি কোন দিকে বল দিলাম, এই দিকে চাপ বল দিলাম, FEXT এক্সটার্নাল এজেন্ট হিসেবে এটা আমার কর্তৃক প্রযুক্ত বল, ঠিক আছে। এবার তাদের দুইটা অ্যাটমের মধ্যকার যে আন্তঃনবিক দূরত্ব সেটা আগের তুলনায় কমে গেল না বেড়ে গেল? দেখো তো আন্তঃনবিক দূরত্ব, যেমন আগে আন্তঃনবিক দূরত্ব কমে গেছে না বেড়ে গেছে, দেখো তো আগে R নট, তাহলে এই দূরত্বটা R ইজ গ্রেটার দেন R নট হয়ে গেছে, আর এখন আন্তঃনবিক দূরত্ব R ইজ লেস দেন R নট হয়ে গেছে। তাহলে এবার যখন R ইজ লেস দেন R নট হবে, একটু আগে আমরা শিখছি, তখন কোন বলটা প্রকট হবে, বিকর্ষণধর্মী বলটা প্রকট হবে। এই যে বিকর্ষণধর্মী বল FR, এই যে বিকর্ষণধর্মী বল FR, এটা আবার তাকে পূর্বের অবস্থায় নিতে চাইবে। তাহলে আমার দেওয়া বলটা আমি অপসারণ করিনি, দেখো এদিকে তাকাও, আমার দেওয়া বলটা অপসারণ করিনি, যে আমার দেওয়া বলটা অপসারণ করে নিলাম, তখন এই রিপালসিভ ফোর্সের কারণে সেটা ধাক্কাকে আবার পূর্বের অবস্থায় ফেরত চলে যাবে। কথা কি বুঝলা, কি ক্লিয়ার? পূর্বের অবস্থায় ফেরত চলে যাবে। এইবার বলো তো এটাকে চাপ দিয়ে ছিঁড়ে ফেলো তো দেখি কেমন পারো। চাপ দিয়ে ছিঁড়ে ফেলা যাবে? সম্ভব।
টেনে ছিঁড়ে ফেলা যায়, অর্থাৎ টেনে একটা রাবারকে টেনে টেনে প্রসারিত করে ছিঁড়ে ফেলা যায়, ছিঁড়ে ফেলা যায়। কিন্তু এইটাকে চাপ দিয়ে ফেলো তো ছিঁড়ে দেখি, তাহলে চাপ দিয়ে আগের অবস্থায় নিতে পারবা। যত বেশি চাপ দিবা এই রিপালসিভ ফোর্সটা তত বেশি হবে, বিকর্ষণ বলটা তত বেশি হবে, কিন্তু তুমি ছিঁড়ে আগের অবস্থায় নিতে পারবা না, কিন্তু ছিঁড়ে আগের অবস্থায় নিতে পারবা না। ঠিক আছে, তাহলে এইগুলো একটু মাথায় রাখো, এই ঘটনাগুলো একটু মাথায় রাখো। তাহলে এখানে আর লেস দেন আর নট, এখানে আর গ্রেটার দেন আর নট। এইবার তাহলে আমরা কি আঁকবো? আমরা একটা গ্রাফ আঁকবো, সেই গ্রাফে একসাথে রিপালসিভ ফোর্সটাও নিব, আবার অ্যাট্রাকটিভ ফোর্স দুইটাই একসাথে নিব। তাহলে একটু বড় করে আঁকি। হ্যাঁ, দেখো এখানে নিব আন্তঃনবিক দূরত্ব, দ্যাট ইজ আর। এই উপরের দিকে নিব হচ্ছে রিপালসিভ ফোর্স, দ্যাট ইজ এফ আর। নিচের দিকে নিব অ্যাট্রাকটিভ ফোর্স, দ্যাট ইজ এফ এ। মূলবিন্দু এটা 0। এফ এ কোন দিকে? ওয়াই অক্ষের নিচের দিকে। এফ আর কোন দিকে? ওয়াই অক্ষের উপরের দিকে। এই দেখো একটা জিনিস তোমার একটু দেখাই, একটা মজার জিনিস। এই দেখো এফ এর জন্য সামনে একটা মাইনাস লিখছিলাম, নিচের দিকে নিচ্ছি মাইনাস। আর এফ আর এর জন্য এখানে প্লাস লিখছিলাম, উপরের দিকে নিচ্ছি, ওয়াই অক্ষের উপরের দিকে নিচ্ছি, সো প্লাস। কথা কি বুঝছো? যে এফ আর কে উপরের দিকে, এফ এ কে নিচের দিকে। তুমি উল্টাপাল্টা করবা না কিন্তু, এইসব গ্রাফ উল্টাপাল্টা করা যাবে না, যেভাবে আঁকা হয়েছে ওইভাবেই তোমার আঁকতে হবে। তাহলে এটা এফ আর, এটা এফ এ। এবার আসো, এটা ইন্টারমলিকুলার ডিস্টেন্স। প্রথমে স্বাভাবিক অবস্থায় চিন্তা করো তো, আসো টি ইকুয়াল টু 0-তে স্বাভাবিক অবস্থায়, আর ইকুয়াল টু আর নট। তাহলে আর ইকুয়াল টু আর নট, বলো তো ঠিক আছে কিনা? এই যে আর ইকুয়াল টু আর নট, বলো ঠিক আছে? ঠিক আছে, এটা তো 0 হয়ে গেল। আন্তঃনবিক দূরত্বটা স্বাভাবিক অবস্থায় কি 0? এই আর নটকে কি তোমার 0 মনে হচ্ছে? স্বাভাবিক অবস্থায় আসে না একটা দূরত্ব, তাহলে সেটা কি 0? 0 না কিন্তু। তাহলে সেটা একটা দূরত্ব, সেটা একটা দূরত্ব আছে। এই হচ্ছে ধরো দূরত্বটা, দ্যাট ইজ আর নট। সেটা 0 না কিন্তু, কিছু একটা আছে, দূরত্ব কিছু একটা আছে। তাহলে এই যে এই দূরত্বটা ধরো আমি এটাকে বললাম দ্যাট ইজ আর নট, এই দূরত্বটা এটা হচ্ছে আর নট, আন্তঃনবিক দূরত্ব, স্বাভাবিক দূরত্ব। এবার বলো যখন স্বাভাবিক অবস্থায় তখন নিট ফোর্স কত? নিট ফোর্সটা 0। নিট ফোর্সটা 0, এই যে এইখানে নিট ফোর্সটা 0 স্বাভাবিক অবস্থায়। নিট ফোর্স 0 মানে কি? অ্যাট্রাকশন ফোর্স যা, রিপালসিভ ফোর্সটাও তাই, দুইটা ফোর্স সমান 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 সমান। দ্যাট মিনস ফোর্স আর নট দূরত্বে ফোর্স হচ্ছে 0, আর নট দূরত্বে ফোর্সটা হচ্ছে 0। এই যে 0, বুঝলাম যে এইখানে এই পয়েন্টে ফোর্সটা 0, ফোর্সটা 0। কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? তাহলে আমি পাইলাম যে আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টে ফোর্সটা 0। এবার দেখি এটা আর নট যদি হয় তাহলে এই পাশে দ্যাট ইজ আর গ্রেটার দেন আর নট। দেখো তাই তো, যেটা এইটুকু যদি আর নট হয়, এটা যদি আর নট হয় তাহলে টেনে প্রসারিত করলে এই যে এটা তো আর নটের চেয়ে বেশি। টেনে প্রসারিত করার ঘটনা, চাপ দিয়ে সংকুচিত করলে এই যে এটা, তাহলে সেটা কি আর লেস দেন আর নট, কি তাই না? তাহলে আমরা একটু লিখে রাখি এটা এখানে, তাহলে আর লেস দেন আর নট, আর এটা আর নট, আর এই পাশে আর গ্রেটার দেন আর নট। এবার সব এখানে লেখা আছে, দেখে দেখে গ্রাফটা আঁকবো। তাহলে আসো, আর যখন আর নট থেকে বেশি তখন লব্ধি বলটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, এবং যত স্থিতিস্থাপক সীমার মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে যত টেনে লম্বা করা হবে আকর্ষণ বলটা তত বাড়বে। ওই যে ঝগড়াঝাটি করে যত দরজার দিকে যাবে তোমার ওয়াইফ তত টান বাড়বে, তাহলে তত টান বাড়বে। তাহলে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে, দেখো ভালো করে বোঝো, দূরত্ব বৃদ্ধির এদিকে যাওয়ার সাথে সাথে আকর্ষণ বল, এই যে আকর্ষণ নিচের দিকে নেওয়া হয়েছে, আকর্ষণ বলটা বাড়বে, আকর্ষণ বলটা বাড়বে। কি কথা বুঝছো? যেহেতু এটা নিচের দিকে নেওয়া হয়েছে, কারণ নিচের দিকে যাওয়া মানেই তো বাড়বে। এই যে দেখো, এই আর যদি এইটা হয় তখন আকর্ষণ বল এইটা, আর যদি আরেকটু এইটা হয় তখন আকর্ষণ বলটা আরো নিচের দিকে যে বেড়ে গেছে। কি কথা কি বুঝতে পারলাম? তাহলে আমরা যদি এখন গ্রাফ আঁকতে চাই তাহলে গ্রাফটা কেমন আঁকবো? যদি আর আর নটের চেয়ে বেশি হয় তাহলে আকর্ষণ বলটা বাড়বে 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 বাড়বে। এবার বাড়তে বাড়তে থামো, এই জায়গায় একটু থামো, এই জায়গাটাতে একটু থামো। দেখো ভালো করে বুঝবা, আমি এই জায়গাটাকে তোমাকে থামালাম। কেন এই জায়গাটাকে থামালাম? এই যে এটাই হচ্ছে তোমার সেই ঘরের দরজা, সীমা। ঠিক আছে, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত তুমি অনেক কষ্ট করে তাকে টেনে রাখার চেষ্টা করছিলা, যে তুমি যাইও না, থাকো, টেনে রাখার চেষ্টা করছিলা। এই যে এই হচ্ছে সেই দূরত্বটা,
এই দূরত্বটাকে আমরা বলবো R1, ঠিক আছে? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো R1। তাহলে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত তুমি তোমার টান বাড়াই গেছো, তুমি ডেকে রাখার চেষ্টা করছো, তাহলে এটা হচ্ছে দরজা। এবার বলো, এই যে এইটা হচ্ছে নির্দিষ্ট সীমা, মানে স্থিতিস্থাপক সীমা আমার এইটা, ক্লিয়ার? এইবার তুমি বলো, এইবার এই স্থিতিস্থাপক, আমি বলছিলাম আন্তঃনবিক আকর্ষণ বলের সম্পর্কটা দুই রকম, নির্দিষ্ট সীমার মধ্যে সমানুপাতিক, বাড়ে বাড়ে, এবার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে কমে। তাহলে এইবার কি হবে, এইবার যতই দূরে যাবে দরজা থেকে, যতই বাইরে যাবে, ঠিক আছে, তত কি হবে, আস্তে 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 এবার কমতে থাকবে। তাহলে কমতে থাকা মানে কোন দিকে যাওয়া? কমতে থাকা মানে কি, এখানে যেহেতু আমি এফ এ অ্যাট্রাকশন ফোর্সটাকে নিচের দিকে নিছি, তাহলে কমতে থাকা মানে কি নিচের দিকে যাওয়া? না, তাহলে কমতে থাকা মানে কি উপরের দিকে যাওয়া। কমতে থাকা মানে উপরের দিকে যাওয়া। কথা কি বুঝছো? এই যে উপরের দিকে এইভাবে চলতে থাকবে, কি ক্লিয়ার? উপরের দিকে চলতে 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 দেখো একটা সময় কিন্তু আবার এখানে প্রায় ছুঁয়ে ফেলবে, একেবারে অ্যাকুরেটলি এই দাগটাকে এক্স অক্ষকে ছয় না, কিন্তু দেখো মনে হইতেছে একেবারে প্রায় ছুঁয়ে ফেলবে, দেখো এই যে প্রায় ছুঁয়ে ফেলবে। এইবার আসো আমি তোমাকে একটু দেখাই, চিত্র এঁকে দেখাই, একেবারে মলিকুলগুলো এঁকে এঁকেই দেখাই আমি তোমাকে। এইখানে যখন ছিল তখন এই যে স্বাভাবিক দূরত্ব, এই যে এটা, এই যে এটা হচ্ছে স্বাভাবিক দূরত্ব, যখন এখানে ছিল তখন এই যে এটা হচ্ছে স্বাভাবিক দূরত্ব, এই যে এটা। যখন এখানে গেছে তখন একেবারে ম্যাক্সিমাম দূরত্ব, স্থিতিস্থাপক সীমার মধ্যেই যে ম্যাক্সিমাম দূরত্ব আর গ্রেটার দেন R0, ঠিক আছে? এটা হচ্ছে R0, এটা R0, এটা আর গ্রেটার দেন R0, এই যে সর্বোচ্চ দূরত্ব। এবার তারপরে তুমি আরো দূরত্ব বাড়াইছো, স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে আরো দূরত্ব বাড়াইছো, আরো দুইটা অণুকে টেনে আরো অনেক দূরে নিয়ে গেছো। তো সীমা তো অতিক্রম হয়ে গেছে, নির্দিষ্ট এলাকা তো অতিক্রম, রিজিয়ন তো অতিক্রম করে ফেলছো। অতিক্রম করে ফেললে এবার বল কমতে 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 এক সময় গিয়ে এখানে কি হবে, এখানে গিয়ে আসলে ছিঁড়ে গেছে। এই যে এই পয়েন্টে গিয়ে দেখো আবার নিট ফোর্সটা শূন্য হয়ে গেছে, নিট ফোর্সটা শূন্য বা প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছে, এই যে শূন্য বা প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছে, তার মানে ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেলেই তো নিট ফোর্স শূন্য হয়ে যাবে, দেখো তাই হয়েছে, এই যে বাড়তে বাড়তে গিয়ে শূন্যকে আবার ছুঁয়ে ফেলছে, বুঝলা? এই যে বাড়তে বাড়তে গিয়ে এইখানে গিয়ে আবার ছুঁয়ে ফেলছে, তাহলে এটা প্রায় শূন্য বা শূন্যের কাছাকাছি চলে গেছে। তাহলে এই হচ্ছে কথা, ক্লিয়ার? এইবার আসো, এটা তো টানার ক্ষেত্রে, এই যে টানলে টানলে এফ এ বাড়তে থাকবে, বাড়তে 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 আবার এফ এ শূন্য হয়ে যাবে, এক সময় নিট ফোর্স শূন্য হয়ে যাবে। তাহলে কি হলো, প্রথমে নিট ফোর্স শূন্য ছিল, বাড়তে বাড়তে এফ এটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হওয়ার পরে আবার কমতে কমতে শূন্যতে আসবে, তাই হয়েছে, কি ক্লিয়ার? এবার আসো তাহলে এই ঘটনাটা দেখি। স্বাভাবিক দূরত্ব আর হবে R0 এর চেয়ে কম, চাপ দিয়ে সংকুচিত করবো, রিপালসিভ ফোর্সটা বাড়বে। রিপালসিভ ফোর্স কোন দিকে নেওয়া হয়েছে, এইদিকে, তাহলে দূরত্ব কমানোর সাথে সাথে বাড়বে, দূরত্ব কমানোর সাথে সাথে এটা বাড়বে। তাহলে দূরত্ব যদি কমাইতে থাকি এটা বাড়তে থাকবে, কমাও দূরত্ব কমাও, তাহলে এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এইভাবে চলতে থাকবে। কি কথা বুঝলা? এই যে এভাবে চলতে থাকবে, এখানে গিয়ে আবার কখনো এই দেখো এখানে গিয়ে আবার এভাবে নেমে এখানে আসবে, আসবে না, কারণ ছিঁড়ে যাওয়া তো সম্ভব না, আবার নিট ফোর্স শূন্য হওয়া তো সম্ভব না। এফ নিট কি শূন্য হওয়া সম্ভব? এফ নিট এই যে চাপ দাও চাপ দাও, চাপ দিতে 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 ছিঁড়ে ফেলতে পারবা? ছিঁড়ে ফেলা কি সম্ভব? ছিঁড়ে ফেলা তো সম্ভব না, তাহলে জিরোতে আসা সম্ভব না। এর ক্ষেত্রে যেমন জিরোতে যাওয়া সম্ভব, আবার জিরোতে যাওয়া সম্ভব, কিন্তু এর ক্ষেত্রে জিরোতে আসা সম্ভব না। তাহলে এটা একেবারে ওয়াই অক্ষের দিকেই ঊর্ধ্বগামী অবস্থায় থাকবে, তাহলে এইটা নিচের দিকে এসে আবার জিরো হবে না। তাহলে এই হচ্ছে গ্রাফটা, আমাদের বইতে এই গ্রাফটাই আছে। তাহলে আমি যদি এইখানে একটু চিত্র আঁকি, যে এটা স্বাভাবিক অবস্থায়, এটা টেনে প্রসারিত করা অবস্থায়, এটা তারপরে ছিঁড়ে গেছে, অর্থাৎ ছিঁড়ে যাওয়া মানে প্রায় স্বাভাবিক অবস্থায় চলে আসছে, আবার এই যে আবার সেই স্বাভাবিক অবস্থা R0 এ চলে আসছে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে R0 এর চেয়ে কম, এই যে দেখো দুইটা অ্যাটমকে একেবারে ওভারল্যাপ করে দিছি প্রায়, এই যে আর হচ্ছে R0 থেকে কম, এই ঘটনাটা ঘটবে। তাহলে আমি একেবারে গ্রাফটা চিত্র এঁকে দেখালাম, কি ক্লিয়ার? ওকে, এবার আসো আরেকটা গ্রাফ আমরা আঁকবো, ঠিক আছে? এই গ্রাফটা এঁকে আমরা আজকে পড়া শেষ করব। সেটা হচ্ছে বিভব শক্তি বনাম আন্তঃনবিক দূরত্ব আর। এটা হচ্ছে বল মানে বিকর্ষণ এবং আকর্ষণ বল বনাম বা লব্ধি বল বনাম আন্তঃনবিক দূরত্বের গ্রাফ। এবার শক্তি বনাম গ্রাফ আঁকবো, বিভব শক্তি বনাম গ্রাফ আঁকবো। যেমন তোমরা যেহেতু কাজ ক্ষমতা শক্তি অধ্যায় মনে হয় পড়ছো, তাই না? কাজ ক্ষমতা শক্তি অধ্যায় কি পড়ছো বলো তো? হ্যাঁ পড়ছো। তাহলে একটা স্প্রিংকে টেনে প্রসারিত করলে, এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, জানো তো মনে হয়। একটা স্প্রিংকে টেনে যদি আমি এক্স পরিমাণ প্রসারিত করি, এই যে এক্স পরিমাণ প্রসারিত করলাম,
তাহলে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বলো তো বিভব শক্তিটা পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ। আবার চাপ দিয়ে যদি সংকুচিত করা হয়, ধরো এক্স পরিমাণ চাপ দিয়ে সংকুচিত করা হয়েছে, এই যে এক্স পরিমাণ সংকুচিত করা হয়েছে স্বাভাবিক অবস্থা থেকে এক্স পরিমাণ সংকুচিত করা হয়েছে, তাও কিন্তু বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাও বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। কি ক্লিয়ার? তাহলে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার জানি তো আমরা। বিভব শক্তি বিভব, তা আমরা সেই পটেনশিয়াল এনার্জি ভার্সেস আর এর গ্রাফটা আঁকতে চাই। যেমন স্প্রিং এর ক্ষেত্রে যদি আমি পটেনশিয়াল এনার্জি ভার্সেস ধরো ইউ ভার্সেস এক্স এর গ্রাফটা আঁকি স্প্রিং এর ক্ষেত্রে, তাহলে ইউ ভার্সেস এক্স এর গ্রাফটা দেখো, ইউ সমান সমান হাফ কে এক্স স্কোয়ার, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। ঠিক আছে, এরকম গ্রাফ পাবো, এই যে এরকম। ঠিক আছে, স্প্রিংকে সংকোচন করো বা প্রসারণ করো, এই যে এটা ধরো সংকোচন, এই যে সংকোচন আর এই দিকটা প্রসারণ, তাহলে সংকোচন বা প্রসারণ করো, দেখো এই যে বিভব শক্তি এভাবে বাড়তে থাকবে। এটা হচ্ছে বিভব শক্তি বনাম এক্স এর গ্রাফ। তো এটা স্প্রিং এর ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে আঁকতে চাচ্ছি ইন্টারমলিকুলার ক্ষেত্রে আন্তঃনবিক দূরত্বের সাথে বিভব শক্তির গ্রাফটা আমরা আঁকতে চাচ্ছি। তো সেইটা আমরা দেখি একটু আঁকতে পারি কিনা, চলো তো দেখি। দেখো আমি একটু প্রথমে একটু বলে দিই যে গ্রাফটা কেমন হবে। এটা হচ্ছে আর নট, এটা স্বাভাবিক অবস্থা। এই স্বাভাবিক অবস্থায় বিভব শক্তি তোমরা আগে আঁকবা না, এই গ্রাফে তোমরা আঁকবা না। স্বাভাবিক অবস্থায় বিভব শক্তিটা হচ্ছে এই যে এখানে ঋণাত্মক, এই পয়েন্টে, এই আর নটে জিরো না কিন্তু, আর নটে এটা ঋণাত্মক। এবার যত আমি টেনে প্রসারিত করতে থাকবো বিভব শক্তি তত বাড়তে বাড়তে এদিকে যাবে, আবার যত চাপ দিয়ে সংকুচিত করব তত আবার বিভব শক্তি বাড়তে বাড়তে এদিকে উঠবে। এই যে গ্রাফটা হবে এরকম। এবার ধরো আমরা বুঝি নাই, আসলে তো বুঝি নাই, তো আমি তো কিছু বুঝাইনি, তা আমরা এটা একটু বুঝতে চাই। তো চলো আমরা আলাদা করে গ্রাফটা আঁকবো। তাহলে তোমরা একটু লিখো বিভব শক্তি বনাম বিভব শক্তি বনাম আন্তঃআণবিক দূরত্বের গ্রাফ। আন্তঃআণবিক দূরত্বের গ্রাফ, বিভব শক্তি বনাম আন্তঃআণবিক দূরত্বের গ্রাফ। দেখো প্রথমে একটা কথা একটু শোনো, খুবই ইম্পর্টেন্ট কথা, এগুলো সব কোটি কোটি টাকা দামের কথা। সেটা হচ্ছে বিভব শক্তি এটা কার দ্বারা কাজ? যে কোনো বিভব শক্তি সেটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। এজেন্ট দ্বারা প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে, এজেন্ট দ্বারা প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে কাজ, এজেন্ট দ্বারা কৃত কাজ। এজেন্ট দ্বারা কৃত কাজ হচ্ছে বিভব শক্তি। আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে বস্তু সর্বদা, যে কোনো বস্তু, ইভেন তুমিও, ঠিক আছে, তুমি আমি সবাই, আমরা সর্বদাই যে কোনো বস্তু সর্বদাই লোয়ার পটেনশিয়ালে থাকতে চাই, লোয়ার পটেনশিয়ালে থাকতে চাই। লোয়ার পটেনশিয়াল মানে সর্বনিম্ন বিভব শক্তিতে। কোথায় থাকতে চাই? সর্বনিম্ন বিভব শক্তি। ঠিক আছে, এই যে লিখে রাখো, উপরে লিখে রাখো, কোটি টাকা দামের কথা। একসময় মনে হবে যে হ্যাঁ ভাইয়া এগুলো লিখে দিছিল, আসলেই তো এগুলো কোটি টাকা দামের কথা। বস্তু সর্বদাই লোয়ার পটেনশিয়ালে থাকতে চাই, এটাই তার স্টেবল অবস্থা, এটাই তার স্টেবল অবস্থা, সুস্থিত অবস্থা, বাংলায় বললে সুস্থিত অবস্থা। ঠিক আছে, সুস্থিত অবস্থা, এটাই তার স্টেবল অবস্থা। ঠিক আছে, এটা কোটি টাকা দামের কথা। এবার আসো আমরা একটু বুঝি তো বিভব শক্তি যে এজেন্ট দ্বারা কৃত কাজ, এটা তোমাদের ভাইয়া বুঝাইছে, আগের ভাইয়া বুঝাইছে বিভব শক্তি এজেন্ট দ্বারা কৃত কাজ, এটা তোমরা জানো। এজেন্ট দ্বারা কৃত কাজ স্প্রিং এর ক্ষেত্রে এজেন্ট দ্বারা কৃত কাজ বিভব শক্তি। অপার কিন্তু মহাকর্ষ অধ্যায়ও করাইছে, মহাকর্ষ অধ্যায় মহাকর্ষে বিভব শক্তি, সেটাও এজেন্ট দ্বারা কৃত কাজ। কি বুঝো নাই? আমি তো বুঝাইনি, বুঝাচ্ছি বলে তো বুঝবা। বুঝানোর আগে যদি বলো বুঝো নাই তাহলে হবে? আমি তো বুঝাইনি। আগের এই যে গ্রাফটা আঁকলাম আমি তো বললাম যে এটা বুঝবা না তোমরা, আসো আমরা বুঝি। এখন বুঝাচ্ছি, শোনো ভালো করে। বিভব শক্তি হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ। যেমন স্প্রিং, দেখো এই একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় এখানে আছে, কিছু আঁকানোর দরকার নেই, লেখার দরকার নেই, শুধু আমার কথা শোনো। স্বাভাবিক অবস্থায় আছে, এই স্বাভাবিক অবস্থায় তার বিভব শক্তি কত বলো তো? স্প্রিং এর কোনো সংকোচন আছে, কোনো প্রসারণ আছে? নেই। তাহলে স্বাভাবিক অবস্থায় এক্স কত? এক্স হচ্ছে 0, কোনো সংকোচনও নেই, প্রসারণ নেই, তাহলে হাফ কে এক্স স্কয়ার, বিভব শক্তি 0। এবার দেখো স্প্রিংটাকে জিজ্ঞেস করো তো, স্প্রিংটাকে জিজ্ঞেস করো স্প্রিং কোন অবস্থায় থাকতে চাই? কোন অবস্থায় থাকতে চাই? এই অবস্থায় থাকতে চায় না? তাহলে এই অবস্থায় এক্স কত? 0, এই অবস্থায় বিভব শক্তি কত? 0, দ্যাট ইজ লোয়ার পটেনশিয়াল, বিভব শক্তি সর্বনিম্ন। এটা স্প্রিং এর সর্বনিম্ন বিভব শক্তি, স্প্রিং এই অবস্থায় থাকতে চাই।
স্টেবল অবস্থা, সুস্থিত অবস্থা। স্প্রিংকে ডিস্টার্ব করো, এবার টেনে প্রসারিত করো, চাপ দিয়ে সংকুচিত করো করো। তাহলে আমি টেনে যদি প্রসারিত করি, স্প্রিংটাকে টেনে প্রসারিত করলাম, কতটুকু পরিমাণ? এক্স পরিমাণ প্রসারিত করলাম, প্লাস এক্স, প্রসারণ প্লাস এক্স। আবার চাপ দিয়ে সংকোচন করলাম, সংকোচন করলাম, এই যে স্প্রিং এতটুকু সংকুচিত হলো, মাইনাস এক্স। প্রসারণটাকে প্লাস এক্স বললে সংকোচনটা মাইনাস এক্স। তাহলে এইবার দেখো, প্রসারণ বলো আর সংকোচন বলো, ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এজেন্ট দ্বারা কৃত কাজ, এই যে বিভব শক্তির সূত্র। তাহলে দেখো, টেনে প্রসারিত করলেও তার বিভব শক্তি প্লাস সামথিং, চাপ দিয়ে সংকুচিত করলেও তার বিভব শক্তি প্লাস সামথিং। কেন বলতেছি এজেন্ট দ্বারা কৃত কাজ? কারণ এজেন্ট দ্বারা কৃত কাজ করলে বিভব জমা হবে। যত এজেন্ট চাপ দিয়ে, মানে আমি যত চাপ দিয়ে সংকুচিত করবে এর মধ্যে তত বিভব শক্তি জমা হবে। আমি যত টেনে প্রসারিত করব এর মধ্যে তত বিভব শক্তি জমা হবে। এমনি এমনি ও কিভাবে বিভব শক্তি জমা করবে? এমনি এমনি সে প্রসারিত হয়? এমনি এমনি সে সংকুচিত হয়? হয় না। আমি সংকুচিত প্রসারিত করব। তাহলে আমি সংকুচিত প্রসারিত করে তার মধ্যে বিভব শক্তি জমা করতেছি। আগে ছিল জিরো, স্বাভাবিক অবস্থায় ছিল জিরো, আমি জমা করলাম। এই জমা করে তাকে আনস্টেবল করে ফেললাম, সে আর সুস্থিত অবস্থায় নেই। সুস্থিত অবস্থাটা ছিল লোয়ার পটেনশিয়াল, অর্থাৎ স্বাভাবিক অবস্থা। তুমি তাই দেখো, তুমি ছেড়ে দাও তো, টেনে ছেড়ে দাও, ছেড়ে দাও, দেখো স্প্রিং শিথিল অবস্থায়, স্টেবল অবস্থায়, সুস্থিত অবস্থায় লোয়ার পটেনশিয়ালে চলে যাবে। তুমি চাপ দিয়ে সংকুচিত করছো, ছেড়ে দাও, ছেড়ে দিলে স্প্রিংটা আবার তার স্বাভাবিক অবস্থায়, লোয়ার পটেনশিয়াল অবস্থায় ফেরত চলে যাবে। কি তাই না? কথা কি বুঝছো? স্প্রিং এর উদাহরণ দেখালাম, আরো উদাহরণ আছে, জীবনে বহুত উদাহরণ আছে এরকম। যেমন মনে করো আরেকটা উদাহরণ আমি তোমার দেখাই, যে বস্তু যে লোয়ার পটেনশিয়ালে থাকতে চাই, এটার আরেকটা উদাহরণ তোমার দেখাই। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে একটা টেবিল। ধরো এইটা আরেকটা উচ্চতার টেবিল, দুইটা টেবিল। হ্যাঁ, এইবার দেখো, আমি একটা বস্তুকে এখানে রাখছি, এখানে রাখছি, এই বস্তুটা এম ভরের বস্তুটা এখানে আছে। এই যে টেবিলটা, এই টেবিলটার হাইট ভূমি থেকে h1। আর একটা বস্তুকে এখানে রাখছি, ধরো এম ভরের বস্তু, বা এই বস্তুটাকে নামাই এনে এখানে রাখছি, এটা h2 উচ্চতায়। তাহলে বলো, আমি যখন ভূমি থেকে, এটা ভূমির সাপেক্ষে যদি চিন্তা করি, এটা আমার প্রসঙ্গ তল বা কাঠামো। হ্যাঁ, বিভব শক্তি হিসাব করা, এটা আমার প্রসঙ্গ তল বা কাঠামো, ভূমি। আমি যখন বস্তুটাকে h উচ্চতায়, h2 উচ্চতায় উঠাই এখানে রাখবো, রাখলে আমার দ্বারা কৃত কাজ মহাকর্ষ বল দ্বারা না, অভিকর্ষ বল দ্বারা না। অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি যখন এই কলমটাকে ধরলাম, দেখো এই কলমটাকে ধরলাম, এভাবে ধরি বা এভাবে ধরি, যেভাবে ধরি, কলমটাকে ধরলাম, এমজি নিচের দিকে, আমি বল দিচ্ছি কোন দিকে? উপরের দিকে। তাহলে আমি এজেন্ট, এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল কোন দিকে? উপরের দিকে। আর নিয়ে গেলাম এই যে উপরের দিকে, h2 পরিমাণ নিয়ে গেলাম। তাহলে বলো, এইটাকে এখানে নিতে কৃত কাজ, আমার দ্বারা কৃত কাজ কত? mg h2, mg যেদিকে আমার দেওয়া বল, mg যেদিকে, h2 সেদিকে, মধ্যবর্তী কোণ cos 0। তাহলে আমার দ্বারা কৃত কাজটা এটাই হচ্ছে, তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি mg h2, তাই না? এটাই বিভব শক্তি না? যদি আমি বলতাম না অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বিভব শক্তি, তাহলে কি mg h2 হইতো? তখন হইতো mg h2 cos 180 মাইনাস mg h2 হইতো। তুমি কি কখনো বলো বিভব শক্তি মাইনাস mg h? বলো, তুমি কি বলো? প্লাস mg h। তাহলে কার দ্বারা কাজ বিভব শক্তি? আমার দ্বারা, এজেন্ট দ্বারা। অভিকর্ষ বলের বিরুদ্ধে, স্প্রিং বলের বিরুদ্ধে, মহাকর্ষ বলের বিরুদ্ধে, তড়িৎ বলের বিরুদ্ধে, চৌম্বক বলের বিরুদ্ধে, যে কোনো প্রাকৃতিক বলের বিরুদ্ধে এজেন্ট দ্বারা কৃত কাজটা বিভব শক্তি। তাহলে এতে আমার দ্বারা কৃত কাজ বিভব শক্তি, দ্যাট ইজ mg h2, mg h2, mg h2। এতে আমার দ্বারা কৃত কাজ mg h1 বিভব শক্তি। এবার এই বস্তুটাকে জিজ্ঞেস করো তো, এই বস্তুটা কই থাকতে চাই, জিজ্ঞেস করো। আর এইখানে বিভব শক্তি কত? বস্তুটা যখন এখানে থাকবে তখন বিভব শক্তি কত? mg 0, 0 বিভব শক্তি, বিভব শক্তি নেই, u 0। এবার এই বস্তুটাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করো তো বস্তু কই থাকতে চাই, ছেড়ে দাও। এই বস্তুটাকে এখান থেকে তুমি এখানে রেখে দিবা না, ছেড়ে দাও, শূন্যে ছেড়ে দাও। শূন্যে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করো তো বস্তুটা কই থাকতে চাই, কোথায় থাকতে চাই? প্রসঙ্গ তল বা ভূমিতে এখানে এসে থাকতে চায় না, নাকি এই টেবিলের উপর থাকতে চাই, নাকি এই টেবিলের উপর থাকতে চাই? বলো, ঠিক আছে? তাহলে কোথায় এসে থাকতে চাই? এই যে ভূমিতে এসে থাকতে চাই, তাই না? ভূমিতে, ইয়েস। তাহলে ভূমিতে পটেনশিয়াল কত? পটেনশিয়াল এনার্জি কত? 0, দ্যাট ইজ লোয়ার পটেনশিয়াল, দ্যাট ইজ লোয়ার পটেনশিয়াল। কথা কি বুঝছো? তাহলে বস্তু সর্বদাই, এই কলমটাকে দেখো আমি ধরে রাখছি না, ছেড়ে দিলে নিচে পড়বে, কারণ বস্তুটা লোয়ার পটেনশিয়ালে যাইতে চাই। এখানে যখন আমি রাখছি তখন হায়ার পটেনশিয়াল, mgh, যত উপরে নিব তত হায়ার পটেনশিয়াল, ছেড়ে দিলে লোয়ার পটেনশিয়ালে গিয়ে পড়বে। তাহলে এই ব্যাপারগুলো ফিল করতে হবে, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। তাহলে বস্তু সর্বদা তার লোয়ার পটেনশিয়ালে অবস্থান করতে চাই। এবার আসো দেখো, আরেকটা জিনিস হচ্ছে, কোন বস্তু যদি ক্ষেত্রের মধ্যে আবদ্ধ থাকে তাহলে তার শক্তি হচ্ছে ঋণাত্মক। লিখো, কোটি টাকা দামের কথার মধ্যেই লিখো,
কোনো বস্তুর মোট শক্তি ঋণাত্মক হওয়ার অর্থ হচ্ছে কোনো বস্তুর মোট শক্তি, আমার সাথে দেখা হইলে আমার কোটি টাকা দিয়ে দিবা, বুঝলা? কোনো বস্তুর মোট শক্তি ঋণাত্মক হওয়ার অর্থ সে কোনো না কোনো ক্ষেত্রে আবদ্ধ, কোনো না কোনো ক্ষেত্রে আবদ্ধ, কোনো না কোনো ক্ষেত্রে আবদ্ধ। কোনো বস্তুর শক্তি ঋণাত্মক হওয়ার মানে ঋণাত্মক হওয়ার মিনিং বলো। অপার তো মহাকর্ষ পড়াইছে, দেখি তোমরা কেমন বলতে পারো। এটা পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠে এখানে এম ভরের একটা বস্তু রাখা আছে, এম, পৃথিবীর ভর বড় এম। বলো দেখি এই বস্তুটার কোনো বেগ নেই, মোট শক্তি বলো, বলো। মাইনাস জিএম বাই আর, এটা বিভব, বিভব শক্তি বলো। না না, বিভব শক্তি জিরো না। বিভব শক্তি জিরো না, অনেকে বিভব শক্তি কমেন্ট করছে, বিভব শক্তি জিরো না। মাইনাস জিএমএম বাই আর, ইয়েস, একজন কে যেন বলছে দেখি, নওশাদ, নওশাদ, হ্যাঁ। এই পয়েন্টে বস্তুর বিভব শক্তি হচ্ছে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। অনেকে মনে করতে পারে ভাই ভূমির সাপেক্ষে তো বিভব শক্তি জিরো, ভূমির সাপেক্ষে জিরো, কিন্তু আমি সেন্টারের সাপেক্ষে চিন্তা করছি, ঠিক আছে? গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে পার্থক্য কি বলো তো? গতিশক্তি প্রসঙ্গ তল বা কাঠামোর উপর ডিপেন্ড করে না, কিন্তু বিভব শক্তি কিন্তু প্রসঙ্গ তল বা কাঠামোর উপর ডিপেন্ড করে। আস্তে আস্তে এগুলো আমি পড়াবো, আমি ডিটেলস সব কিছু শিখাবো, ঘাবড়ানোর কিছু নাই। আমি যদি এই বস্তুটার বিভব শক্তি এই ভূমির সাপেক্ষে চিন্তা করি, দ্যাট ইজ জিরো। হ্যাঁ, ভূমির সাপেক্ষে জিরো, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে যদি পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে চিন্তা করা হয়, তাহলে বিভব শক্তি হচ্ছে মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর। তোমরা মুক্তিবেগের রাশিমালা পড়ছো না? দেখো, মুক্তিবেগের রাশিমালা ইন্টিগ্রেশন করে বিশাল বড় ডেরিভেশন করে আনতে হয়। এই মুক্তিবেগের রাশিমালা এক লাইনে হিসাব করা যায়, এক লাইনে, শুধু শক্তি ঋণাত্মক এই কনসেপ্টটা দিয়ে। কিভাবে? কোনো বস্তুর শক্তি ঋণাত্মক, দ্যাট মিনস সে কোনো না কোনো ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। তাহলে এই যে বস্তু, এই বস্তুর কোনো বেগ নেই, তাহলে গতিশক্তি জিরো, কিন্তু বিভব শক্তি আছে, দ্যাট ইজ মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর, বিভব শক্তি আছে। গতিশক্তি নেই, বেগ জিরো, তাই গতিশক্তি নেই, জিরো, কিন্তু বিভব শক্তি আছে, তাহলে মোট শক্তি এটা না? এবার আমি দেখতেছি বস্তুটার মোট শক্তি ঋণাত্মক। মোট শক্তি ঋণাত্মক মানে সে ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। এই যে কলমটা, দেখো এই কলমটাকে আমি একটু উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে কলমটা আমার এই যে বাসার ছাদ ফুটা করে চলে যাবে। আমি তো উপরের দিকে ছুঁড়ে মারছি, তাহলে বাসার ছাদ ফুটা করে চলে গেছে, চলে গেছে? যায়নি, কেন? ফেরত আসছে আবার। এই যে কলমটাকে আমি এখানে রেখে দিলাম, আমার হাতে রেখে দিলাম, এই কলমের মোট শক্তি ঋণাত্মক, সে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ, চাইলে আমার হাত থেকে ছুটে চলে যাইতে পারবে না। তাহলে আমি একে ছুটে যাওয়াবো, আমি একে ছুঁড়ে ফেলবো, তাহলে যেমন তেমন বেগ দিয়ে, যে এই বেগ দিয়ে ছুটলে হবে না, বিশাল বেগ দিয়ে ছুটতে হবে, মুক্তি বেগ দিয়ে ছুটতে হবে, ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে যে বেগ দিয়ে ছুড়লে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা কাটা এসে বাইরে চলে যাবে, সেই বেগটা মুক্তি বেগ না? তাহলে এইটা হচ্ছে তার মোট শক্তি, দ্যাট ইজ ঋণাত্মক। তাহলে ক্ষেত্রের বাইরে পাঠানোর জন্য তার শক্তিটা জিরো করতে হবে। শক্তি তো ঋণাত্মক আছে, ক্ষেত্রের বাইরে পাঠাইতে চাই, তার শক্তিটা জিরো করতে হবে। এই কারণে তাকে কিছু পজিটিভ শক্তি দিতে হবে। এই বস্তুটাকে কিছু পজিটিভ শক্তি দাও তো, এই কলমটাকে কিছু পজিটিভ শক্তি দাও তো। পজিটিভ শক্তি মানে গতিশক্তি, গতিশক্তি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। তাহলে মোট শক্তি ঋণাত্মক, এই কারণে এই বস্তুটা ক্ষেত্রে আবদ্ধ, আমি তাকে কিছু পজিটিভ শক্তি দিলাম, এই পজিটিভ শক্তি মানে তাকে বেগ দিয়ে আঘাত করলাম, অর্থাৎ গতিশক্তি দিলাম, হাফ এম ভি স্কোয়ার দিলাম। দেওয়ার পরে এমন দিবা, ধরো তার শক্তি হচ্ছে -10, বলো তো তাকে ক্ষেত্রের বাইরে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠানোর জন্য কতটুকু শক্তি দিতে হবে বলো? এই বস্তুর শক্তি ধরো -10, তাহলে কত দিতে হবে? +10, তাহলে জিরো হবে, আর জিরো হলে ক্ষেত্রের মধ্যে থাকবে না, চলে যাবে। -10 আছে, +10 দিব, তাহলে জিরো হবে, জিরো হলে ক্ষেত্রের মধ্যে থাকবে না, বাইরে চলে যাবে। ঠিক তেমনি যতটুকু মাইনাস আছে ততটুকু প্লাস দিব, দিলে টোটাল যোগ করে কত হবে? জিরো হবে, তখন সে ক্ষেত্রের মধ্যে থাকবে না, চলে যাবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। এই ছোট এম দুই পাশ থেকে কাটাকাটি, দেখো মুক্তি বেগের রাশিমালা দেখছো, 2gm ডিভাইডেড বাই আর, 2gm ডিভাইডেড বাই আর, মুক্তি বেগের রাশিমালা হয়ে গেল। আমরা অনেক ইন্টিগ্রেশন করে, মহাকর্ষ অধ্যায় দেখবা, মহাকর্ষ অধ্যায়ের খাতা খুলে দেখবা, অনেক ইন্টিগ্রেশন করে, কাহিনী করে, ঝামেলা করে আমরা এই সূত্রের ডেরিভেশন করি। আরে ভাই, এই সূত্রের ডেরিভেশন তো এক লাইনে করা যায়, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ও অপার ভাইও এইভাবে করাইছে, গুড, ভেরি গুড, তাহলে তো ভালোই, তাহলে তো আমার সুবিধাই হইল। ওয়াও।
তাহলে এটাই মুক্তিবেগের রাশিমালা, তাই না? ঠিক আছে, আমি আমার অফলাইনে স্টুডেন্টদের এখনো মহাকর্ষ পড়াই না। তোমাদের আমি একটা কাজ করবো না, আমি তোমাদের যেহেতু B2M এ যুক্ত হলাম, তা আমার যে রেকর্ড ক্লাস আছে, আমার কিছু কিছু অধ্যায়ের রেকর্ড ক্লাস আছে, আমি তোমাদের আর্কাইভে দিয়ে দিব না, তোমরা এই ক্লাসগুলো দেখো, ঠিক আছে? হ্যাঁ, আমার গ্র্যাভিটেশনের অ্যাডমিশনের লেকচারগুলো ইউটিউবে দেওয়া আছে, যা আস্তে আস্তে সব ক্লাস দিয়ে দিব তোমাদের, কোনো ব্যাপার না, ঠিক আছে? ওকে, তাহলে আসো, তাহলে আমরা কি জানলাম? কোনো একটা বস্তু যদি ক্ষেত্রের মধ্যে আবদ্ধ থাকে তাহলে তার শক্তি ঋণাত্মক, তার টোটাল শক্তি বা বিভব শক্তি কি? ঋণাত্মক। ঠিক তেমনি ভাবে বলতো, এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন ঘুরতেছে, বলতো ইলেকট্রনের মোট শক্তি বোঝার দরকার নেই, মোট শক্তির হিসাব কেমনে করবে বোঝার দরকার নেই, তুমি খালি আমার এইটুকু বলো, এই ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরতেছে, ইলেকট্রনের মোট শক্তি ধনাত্মক না ঋণাত্মক? এটা আমার বলো, এই মোট শক্তিটা ধনাত্মক নাকি ঋণাত্মক? হ্যাঁ, ঋণাত্মক। গুড গুড গুড, ভেরি গুড। এই শক্তিটা ঋণাত্মক, কারণ এ তো কক্ষপথে ঘুরতেছে, এ তো এই অ্যাটমের এই নিউক্লিয়াসের এই ক্ষেত্র ছেড়ে বাইরে আসবে না, ইলেকট্রনের কক্ষপথে ঘুরবে, তার মানে ঘুরবে মানে ক্ষেত্রে আবদ্ধ, আর ক্ষেত্রে আবদ্ধ মানে শক্তি ঋণাত্মক, এটাই তো কথা। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে আসো, আমরা যেটা আঁকতে চাইছিলাম এবার আমরা সেটা আঁকি, মানে আমরা ধান ভানতে শিবের গীত গেয়ে ফেলছি, বুঝলা? তো সেটা দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। এইবার আসো, এই যে দূরত্বটা মনে পড়ে, এই দূরত্বটা R0, এটা আর লেস দেন R0, আর গ্রেটার দেন R0, মনে পড়ে? দেখো দেখো, এবার যখন R0 তখন স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থায় দুইটা অ্যাটম, এই যে দুইটা অ্যাটম একটা পরমাণুর ক্ষেত্রের একটা বস্তুর ক্ষেত্রের মধ্যে, বস্তুর অ্যাটমিক ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। তো এই দুইটা অ্যাটম আবদ্ধ না? তারা ধাতব বন্ধনে আবদ্ধ না? যদি ধাতু হয় তাহলে ধাতব বন্ধনে আবদ্ধ না? তাহলে এরা কি মুক্ত নাকি আবদ্ধ? এইটা আমার একটু বলো। এই যে পদার্থের একটা দেখো, গ্যাসের যে অণুগুলা, এই গ্যাসের অণুগুলা কিন্তু র্যান্ডমলি ছোটাছুটি করতে পারে, গ্যাসের অণুগুলা র্যান্ডমলি ছোটাছুটি করতে পারে, তরল পদার্থের অণুগুলা মোটামুটি ছোটাছুটি করতে পারে, জায়গা চেঞ্জ করতে পারে। কিন্তু ধরো একটা কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের দুইটা পাশাপাশি অ্যাটম, এরা আবদ্ধ না? তাহলে আবদ্ধ হলে চোখ বন্ধ করে এদের এনার্জিটা হবে নেগেটিভ, এদের যে এনার্জি, টোটাল এনার্জি বা পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ নেগেটিভ। এটা চোখ বন্ধ করে, এই নেগেটিভ মানে স্টেবল অবস্থা। তাহলে যখন R0, তখন এনার্জিটা, এখানে কিন্তু আমরা এনার্জি নিচ্ছি, ইউ নিচ্ছি, তখন কি ইউটা জিরো নাকি পজিটিভ নাকি নেগেটিভ? দেখি কি কমেন্ট করছো। আবদ্ধ, গুড। তাহলে বলো নেগেটিভ, তাহলে নেগেটিভ, ওকে, গুড, ভেরি গুড। তাহলে এখানে এনার্জিটা হচ্ছে নেগেটিভ, এখানে এনার্জিটা হচ্ছে নেগেটিভ, এই যে এই হচ্ছে নেগেটিভ এনার্জি, এই ধরো এইটা, এই যে দ্যাট ইজ ইউ, এই যে নেগেটিভ এনার্জি। কি ক্লিয়ার? এবার এই R0 এনার্জি নেগেটিভ, ধরো -10, আমি বললাম ধরো -10, হ্যাঁ, উদাহরণের জন্য। এবার টেনে প্রসারিত করবো, স্প্রিং এর মতো চিন্তা করবা, স্প্রিং এর মতোই চিন্তা করো, কোনো ব্যাপার না। টেনে প্রসারিত করবো আর গ্রেটার দেন R0, তাহলে টেনে প্রসারিত করতেছি, তাহলে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার পজিটিভ। দেখো ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার পজিটিভ, এই যে এটা হচ্ছে পজিটিভ টেনে প্রসারিত করলে। তাহলে অলরেডি নেগেটিভ এনার্জি ছিল, এই যে স্থিতি অবস্থায়, স্টেবল অবস্থায় নেগেটিভ -10 ছিল। যত টেনে প্রসারিত করব তত কিছু প্লাস এনার্জি আসবে। টেনে প্রসারিত করার জন্য বিভব শক্তি আস্তে 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 কিছু প্লাস এনার্জি আসবে, এই কিছু প্লাস এনার্জি দিবে। তাহলে -10 সাথে ধরো তুমি একটু টানলা, +2 দিল, তাহলে কত হইলো? -8। ভালো করে বুঝো, -8। আরেকটু টানলা, আরেকটু টানলে এক্স এর মান আরেকটু বাড়লো, বাড়লে ইউ আরেকটু বাড়লো, +3 হলো, তাহলে টোটাল এনার্জি কত হইলো? -7। তারপরে আরেকটু টানলা, +5 হলো, টোটাল এনার্জি কত হইলো? -5, 10, -10, -8, -7, -5, -2, এভাবে টানতে 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 এক সময় কি হবে? 0। কি কথা কি বোঝা যায়? তাহলে বলো তো কি হবে, কিভাবে যাবে? এইখান থেকে আস্তে 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 এই দিকে যাবে, আস্তে 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 এই দিকে যাবে, এখান থেকে আস্তে 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 এইভাবে এই দিকে যাবে। কি ক্লিয়ার? যে আমি যত টানবো তত প্লাস এনার্জি পাবো, আর এই -10 সাথে তত প্লাস যুক্ত হবে, আর প্লাস যুক্ত হলে কি হবে? আস্তে 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 বাড়বে। এই কারণে দেখো, এই যে একটা অ্যাটমকে আমি টেনে 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 এক সময় তার শক্তি 0 করে ফেলবো, 0 করে ফেললে ক্ষেত্র থেকে মুক্ত হয়ে চলে আসবে, ব্যাপারটা এরকম। ক্লিয়ার? তাহলে আস্তে আস্তে এইদিকে যাবে। এবার আসো, চাপ দিয়ে সংকুচিত করো, তো করো, চাপ দিয়ে সংকুচিত করো, সংকুচিত করো। সংকুচিত করা হলেও, সংকুচিত করাও যদি হয়, তাহলে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার,
ঠিক আছে, এই যে এক্স এর মান মাইনাস হোক প্লাস হোক, ইউ সবসময় প্লাস, টেনে প্রসারিত করলো প্লাস, চাপ দিয়ে সংকুচিত করলো প্লাস। এই যে এক্স এর মান প্লাস হোক মাইনাস হোক সবই কিন্তু প্লাস হয়ে যাবে, মানে শক্তি কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে আবার -10-এর সাথে প্লাস একটু 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 করে প্লাস যুক্ত হলে আস্তে আস্তে কি হবে, একটু 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 করে প্লাস যুক্ত হলে আস্তে 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 এটাও এরকম বাড়তে থাকবে। ঠিক আছে, এটাও এরকম মোটামুটি বাড়তে থাকবে, দেখবা এটাও এরকম মোটামুটি বাড়তে থাকবে। তাহলে গ্রাফ হবে এরকম। তাহলে এই যে যখন এই অবস্থায় আছে তখন এই অবস্থাটা হচ্ছে স্টেবল অবস্থা, বুঝলা? লোয়ার পটেনশিয়াল, তুমি দেখো এটা হচ্ছে পটেনশিয়ালের গ্রাফ। তোমাকে যদি এই গ্রাফ দিয়ে বলা হয়, এই গ্রাফ দিয়ে যদি বলা হয় বলো লোয়ার পটেনশিয়াল কোনটা খুঁজে বের করো, এই যে এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, সর্বনিম্ন বিভব শক্তি। তাহলে এইটা হচ্ছে সুস্থিত অবস্থা, বাংলায় বললে সুস্থিত অবস্থা বা স্টেবল অবস্থা, স্টেবল অবস্থা। তাহলে আর গ্রেটার দেন আর নট হলে আনস্টেবল, আনস্টেবল অবস্থা, সুস্থিত অবস্থা না। আবার আর লেস দেন আর হলে সেটাও আনস্টেবল, এই যে এটাও আনস্টেবল অবস্থা, আনস্টেবল অবস্থা। কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে স্টেবল সুস্থিত, এদিকে আনস্টেবল এদিকে আনস্টেবল। এই কারণেই তো তুমি যখন আনস্টেবল অবস্থায় থাকবে সে তখন স্টেবল অবস্থায় ফিরতে চাইবে, আর স্টেবল অবস্থায় ফেরার যে ধর্মটা, যে প্রবণতাটা, সেটাই স্থিতিস্থাপকতা। তাহলে একেবারে স্থিতিস্থাপকতাকে আমরা কাটাছেড়া করে ফেলছি, বুঝছো? ঠিক আছে, এই মানে থিওরি টাইপের কথাবার্তাগুলো আমরা স্কিপ করে যাই, কিন্তু এগুলো জানতে হবে, বুঝলা? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। দেখো বিগিনার টু মাস্টার আমার কাছে, যে আমি একাডেমিক লেভেলে যেভাবে পড়াই আর কি, আমার কাছে ধারণা হচ্ছে বিগিনার টু মাস্টারে একেবারে তুমি কিছু জানো না, তোমাকে আমার সব জানাইতে হবে। যেমন মনে করো FRB ব্যাচে অর্থাৎ ফাইনাল রিভিশন ব্যাচের যে ক্লাস হয় সেখানে আমরা কিন্তু ডাইরেক্ট ম্যাথের দিকে চলে যাই, কারণ তখন তার এত কিছু ভেঙে চুরে বলার সময় থাকে না। এই এত কিছু ভেঙে চুরে বলার সময় তোমার ধরো যে ফাইনাল রিভিশন ব্যাচেও থাকবে না, অ্যাডমিশনেও থাকবে না। তো এখন যেহেতু সময় আছে, এখন ডিটেল শিখতে হবে এবং খাতায় এগুলো নোট করে রাখতে হবে। আর এখানে যে কথাগুলো আমি লিখলাম, এই কথাগুলো আমার পরবর্তীতে আরও লাগবে, আরও অনেক জায়গায় আমি এটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে তোমরা একটা MCQ এর অ্যান্সার দাও তো। ধরো এরকম একটা গ্রাফ আঁকা আছে, ঠিক আছে, এই যে ঢাকা ভার্সিটি বলো বা বুয়েট বলো, এগুলোতে চান্স পায় কারা জানো? যাদের বেসিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে স্ট্রং এবং যারা এই জিনিসগুলো চর্চার উপরে রাখে, তারা কিন্তু চান্স পায়। বুঝতে পারছো? বেসিক স্ট্রং যাদের, তারা কিন্তু চান্স পায়। যেমন তুমি দেখো এখন বলতে পারবা, কিন্তু স্বাভাবিকভাবে ধরো যে নর্মাল কোনো একটা স্টুডেন্টকে যার এরকম বেসিক জ্ঞান খুব ভালো নেই, দখল নেই, তাকে গিয়ে যদি তুমি এই প্রশ্নটা জিজ্ঞেস করো, ধরো এটা বিভব শক্তি আর এটা এক্স, ধরো আমি তোমাকে এরকম একটা গ্রাফ এঁকে দিলাম, যে এই একটা গ্রাফ এঁকে দিলাম, একে বললাম নাও এটা কয়েকটা বিন্দু দিয়ে দিলাম, ধরো এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু, কয়েকটা বিন্দু দিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, এমসিকিউ প্রশ্ন হচ্ছে, কোন একটা বস্তুর বিভব শক্তি বনাম দূরত্বের গ্রাফ হচ্ছে এটা, তাহলে বস্তুর সুস্থিত অবস্থা কোনটা? বস্তুর সুস্থিত অবস্থা কোনটা? সুস্থিত অবস্থা বা পয়েন্ট কোনটা বলো? অপশন আছে অনেকগুলা। অপশন এতে আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। ইয়েস, গুড, ভেরি গুড, ডি বিন্দু। এই যে এটাই হচ্ছে অ্যান্সার। লোয়ার পটেনশিয়াল, লোয়ার পটেনশিয়াল, সর্বনিম্ন বিভব, লোয়ার পটেনশিয়াল, দ্যাট ইজ সুস্থিত অবস্থা, তাই না? তাহলে পারবো না আমরা? তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়ি। নেক্সট দিন, কালকে আমরা মানে এর পরের যে ক্লাস, সেই পরের ক্লাস থেকে পীড়ন বিকৃতি এবং দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্কের আলোচনা শুরু করব। তো এখন তোমাদের কোনো কথা থাকলে বলো, তোমাদের কোনো কথা থাকলে বলো, দেখি আমি একটু আনমিউট করি তোমাদের। You have muted the student. বলো, এখন তোমরা বলো, কেউ কিছু বলবা? স্লাইড কি দিবেন? হ্যাঁ, এটার স্লাইড দিয়ে দিব। এই যে যা পড়াইলাম এটা আমি তোমাদের দিয়ে দিব, ফেসবুক গ্রুপে দিয়ে দিব। সেখান থেকে তোমাদের আর কি যে ভাইয়েরা আছে, সেই ভাইয়েরা মানে কন্ট্রিবিউটর যে ভাই আছে, সেই ভাইয়া তোমাদের এই যে ওয়েব অ্যাপে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না তোমার কথা ভাইয়া, আমি কিছু বুঝতে পার। আচ্ছা, মেবি আমার একটু সাউন্ডে প্রবলেম আছে, আমি তোমাদের কমেন্টগুলো বুঝতে পারতেছি না অত ভালোভাবে।
আমি খুবই সরি, খুবই দুঃখিত যে তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, থাক কথা বইলো না, তোমরা কমেন্ট করো। বুঝলাম না, তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ ভাইয়া সবাই একসাথে বলছে। কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে দুইটা অংশ মিলে তো অনেকগুলো ক্লাস লাগবে। দুইটা অংশ মিলে ধরো 16টা ক্লাস লাগতে পারে, 15টা ক্লাস লাগতে পারে, 16টা বা 14-15টা লাগতে পারে। লোয়ার পটেনশিয়াল, হ্যাঁ লোয়ার পটেনশিয়াল হচ্ছে মানে যত নিচের দিকে থাকবে লোয়ার পটেনশিয়াল, ঠিক আছে? লোয়ার পটেনশিয়াল মানে যে জিরো তা না, লোয়ার পটেনশিয়াল হচ্ছে যত নিচের দিকে থাকবে সেটাই হচ্ছে লোয়ার পটেনশিয়াল। অনেকে লোয়ার পটেনশিয়ালকে আমরা জিরো ভাবি, এটা কিন্তু না। জিরো মানে লোয়ার পটেনশিয়াল তা কিন্তু না। বস্তু লোয়ার পটেনশিয়াল আসতে চাই, এই লোয়ার পটেনশিয়ালটা জিরো হতে পারে, লোয়ার পটেনশিয়ালটা +5 হতে পারে, লোয়ার পটেনশিয়ালটা -5 হতে পারে। আমার ক্ষেত্র দেখতে হবে, ক্ষেত্রটা কেমন। হ্যাঁ রেকর্ডের ক্লাসগুলো দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব। তোমাদের যে কন্ট্রিবিউটার আছে, এই গ্রুপের যে কন্ট্রিবিউটার আছে, সেই ভাইয়া হচ্ছে আমাদের রুয়েটেরই। তো দেখি আমি ওর সাথে বসে এই আর্কাইভে ক্লাসগুলো দিয়ে দিব, দেওয়ার খুবই দ্রুত ব্যবস্থা করছি, ঠিক আছে? ওকে তাহলে শেষ করি আজকে এখানে। ওকে বাই।